যদি কখনো এমন হয় যে আপনি যে উপন্যাসের বইটি পড়ছেন তার ভিতরেই চলে গেলেন, তখন কি হবে? ঠিক এরকমটাই ঘটেছে এই গল্পে। একটা রাগী এবং অত্যাচারী রাজকুমারী সামান্য দাসকে পছন্দ করত, আর সেই দাস তাকে পছন্দ করে না বলে তাকে জোর করে বিয়ে করে প্রতিনিয়ত অত্যাচার করত। কিন্তু এই গল্পটাকেই বদলে দেওয়ার জন্য তাদের বিয়ের রাতে অন্য আরেকটি মেয়ের আত্মা সেই অত্যাচারী রাজকুমারীর শরীরে চলে যায়, এবং এরপর থেকে কি ঘটে সেটাই আমরা এই ড্রামাতে দেখতে পাবো। আমি আশা করছি এই ড্রামাটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এটা একটা রোমান্টিক ফ্যান্টাসি ড্রামা। তো চলুন দেরি না করে গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একজন যুবককে খাটের সাথে হাত বেঁধে রাখা হয়েছে। তখনই তার উপরে বসে থাকা এই মেয়েটির সাথে কিছু একটা হয়ে ওঠে। তখন সেই ছেলেটি তাকে বলে, তুমি যদি আজকে আমাকে মেরে না ফেলো তাহলে ভবিষ্যতে আমি তোমাকে চরম নির্মমভাবে হত্যা করব। কিন্তু সেই মেয়েটির তার কথা কানেই যাচ্ছিল না, আর সে মনে মনে ভাবছিল, আমি এখানে কিভাবে এলাম? আসলে একটু আগেই এই মেয়েটির শরীরে অন্য আরেকটি মেয়ের আত্মা ঢুকে গিয়েছে, আর সে এখন মনে মনে ভাবছে সে এখানে কিভাবে আসলো। সে যখন চারিদিক ভালোভাবে দেখে তখন তার মনে পড়ে যায় এটা তো একটা উপন্যাসের গল্প, যে গল্পটা সে পড়ছিল, আর সে ওই উপন্যাসের গল্পের ভেতরে প্রবেশ করে গিয়েছে, এবং সে এখন যার শরীরের ভেতরে আছে তার নাম হলো বাই ইউয়েগুয়ান। আমি এখন থেকে নায়িকার নাম বাই বলে ডাকবো। তো বাই এখন মনে মনে ভাবছিল সে যার শরীরে প্রবেশ করেছে সে তো খুবই নির্দয় এবং অত্যাচারী। এসব কিছু ভাবতে ভাবতে বাইয়ের চোখ চলে যায় তার নিচে থাকা সেই ছেলেটির উপর। সে তার দিকে তাকিয়ে ভাবছিল এটাই তো সেই ছেলে, তার নাম চেঞ্জু। তাকে এভাবে দেখে সে লজ্জা পেয়ে যায়, আর সে ওখান থেকে চলে যাচ্ছিল তখনই সে পাশে কিছু অস্ত্রপাতি দেখতে পায়, আর তার মনে পড়ে যায় গল্পে সে পড়েছিল এগুলো দিয়ে সে চেঞ্জিকে বিভিন্ন রকম ভাবে অত্যাচার করত। তার এই বিভিন্ন রকমের নির্মম অত্যাচার সহ্য করতে না পেরে চেঞ্জি একদিন বাইকে মেরে ফেলে। এসব কিছু ভেবে সে তো ভয় পেয়ে যায়, আর সে মনে মনে ভাবতে শুরু করে সে তার হাতে মরতে চায় না। এটা ভেবে সে ওই রুম থেকে বের হয়ে পালাতে চাচ্ছিল, কিন্তু যখনই সে দরজা খুলে তখনই তার দাসী তার সামনে চলে আসে আর তাকে বাহিরে যাওয়া থেকে আটকায়, এবং তাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই তার দাসী তাকে বলে, আজকে আমার বাসর রাত, তাই শুভ মুহূর্তটা নষ্ট করবেন না। এখনো আপনাদের বাসর শেষ হয়নি, তাই আপনি ভেতরে চলে যান, আমি বাহিরে থেকে দরজা বন্ধ করে দিচ্ছি। এটা বলেই সে বাইকে ভেতরে দিয়ে বাহিরে থেকে দরজা বন্ধ করে দেয়। এখন আর তার কিছুই করার নেই, তাই সে আবারও চেঞ্জির কাছে ফিরে আসে। এদিকে চেঞ্জি তো তার উপরে অনেক বেশি রেগেছিল, আর তাকে বলে, তুমি আমাকে কি খাইয়ে দিয়েছো? তখন সে খেয়াল করলে দেখতে পায় বাই তাকে কিছু একটা খাইয়ে দিয়েছিল, যার কারণে সে কেমন একটা করছিল। তাই সে এখন চেঞ্জির কাছে ক্ষমা চায়, আর তার হাত খুলে দিতেই যাচ্ছিল ঠিক তখনই তার বুকের ভেতরে একটা যন্ত্রণা হতে শুরু করে, যে যন্ত্রণা সে সহ্য করতে পারছিল না। তখনই একটা আওয়াজ তাকে বলে ওঠে, তুমি এখন যা শরীরের ভেতরে রয়েছো তার একটা অসুখ রয়েছে, তার হার্টের সমস্যা আছে, তাই তুমি যদি এই রোগটাকে নিয়ন্ত্রণ করতে চাও তাহলে তোমাকে চেঞ্জির সাথে থাকতে হবে। এটা শুনে বাইয়ের ভেতরে থাকা সেই মেয়েটি অনেক অবাক হয়ে যায়, কারণ সে এর আগে কোনো ছেলের সাথেই থাকেনি, কিন্তু বাইয়ের জন্য এটা নতুন কিছু ছিল না। এই সব কিছু সেই গায়েবী আওয়াজ তাকে বোঝায়, আর তাকে বলে এই গল্পটা একমাত্র তুমিই চেঞ্জ করতে পারো, তাই তোমাকে এই দুনিয়াতে পাঠানো হয়েছে। তোমার কাজ হবে এই গল্পটাকে পুরোপুরি বদলে দেওয়া। এসব কিছু শুনে বাই তো এখন রাজি হয়ে যায়, আর সে চেঞ্জিকে বলে, কারো জীবন বাঁচানো অবশ্যই ভালো কাজ। এটা বলেই সে তাকে কিস করতে শুরু করে, এবং এখানেই এই সিনটা কাট হয়ে যায়। পরের দিন সকালে বাইয়ের দাসী এসে তার ঘুম ভাঙায়, আর তাকে বলে, কাল রাতে আপনি এত জোরে জোরে আওয়াজ করেছেন যে পুরো পরিবার সেটা শুনতে পেয়েছে, এবং কারোই ঘুম ঠিকঠাক মতো হয়নি। এটা শুনে বাই একটু লজ্জা পাচ্ছিল। তখন তার দাসী তাকে বলে, কিন্তু অন্য সব দিনের থেকে আপনাকে একটু আজকে বেশি সুন্দর লাগছে। এটা শুনে তো বাইয়ের মন আরো ভালো হয়ে যায়। এরপর সে তাকে জিজ্ঞাসা করে চেঞ্জি কোথায়। তখন তার দাসী তাকে বলে, তাকে আপনার ভাই উঠানে নিয়ে গিয়ে চাবুক মারছে। এখন চেঞ্জিকে চাবুক মারা হচ্ছে এটা শোনার সাথে সাথে বাই ছুটে যায় চেঞ্জিকে বাঁচানোর জন্য। সেখানে গিয়ে সে দেখতে পায় চেঞ্জিকে বেতের আঘাত করা হচ্ছে। তখন বাই তাকে বলে এটা থামাতে, কিন্তু সৈন্য তাকে বলে রাজার আদেশ সে অমান্য করতে পারবে না। কিন্তু এরপরেও বাই তাকে ধমক দেয়, যার কারণে সে তার হাতের বাঁধন খুলে দিতে বাধ্য হয়। এরপর বাই চেঞ্জিকে ধরে আর তাকে একটা ওষুধ খাইয়ে দিতে চায়, কিন্তু চেঞ্জি মনে করে সে হয়তো তার সাথে নাটক করছে, কারণ চেঞ্জির কাছে তো বাই একটা নির্দয় আর হিংসুটে মেয়ে, যে নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না। তাই সে ওই ওষুধটা খেতে চাইছিল না, কিন্তু বাই যখন দেখলো সে তার মুখ খুলছে না তখন সে জোর করে তাকে সেই ওষুধটা খাইয়ে দেয়। তখন চেঞ্জি মনে করে সে হয়তো তাকে এমন কোনো ওষুধ খাইয়ে দিয়েছে যেটা খেয়ে সে মারা যাবে। তাই সে তাকে বলে, তোমার দুর্ভাগ্য যে এই পৃথিবীতে
তুমি আমাকে কখনোই মারতে পারবে না। এটা বলে সে তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় আর নিচে মাটিতে পড়ে যায়। তখনই সেখানে বাইয়ের ভাই চলে আসে আর সে সৈন্যকে বলে, তোমাকে বলেছিলাম 200টা বেতের আঘাত করতে, তাহলে সেটা সম্পূর্ণ কেন করা হয়নি? তখন সৈন্য তাকে জানায় বাই তাকে এটা করতে দেয়নি। তখন বাইয়ের ভাই তাকে বলে, তুমি এটা কেন করতে দিলে না? তুমি আমার পরামর্শ শোনো, যদি আমি তাকে আঘাত করি তবেই সে তোমার বাধ্য হবে। এটা শুনে বাই তার ভাইকে বলে, জোর করে কারো কাছ থেকে ভালোবাসা পাওয়া যায় না। এটা শুনে চেনজি তো একটু অবাক হয় আর তাকে ভণ্ড বলে। এটা আবার বাইও শুনতে পায় আর সে তার উপরে ভীষণ রেগে যায়, কিন্তু সে তাকে কিছুই বলে না আর তার দাসীকে বলে তাকে যেন রুমে নিয়ে যায়। এরপর তার ভাই তাকে বোঝাতে চাইছিল সে যা করছে ওটাই সঠিক, কিন্তু বাই তার ভাইকে বলে এসব ব্যাপারে সে যেন আর মাথা না ঘামায়। এরপর বাইয়ের ভাই তাকে নিষেধ করে আর তাকে সাবধান করে দেয় যাতে সে এই সময়ে বাহিরে না বের হয়, কারণ বাহিরে একটা দানব বের হয়েছে যাকে ধরার জন্য সে লোক পাঠিয়েছে। এরপর বাইয়ের ভাই তাকে জানায় একটা কম্পিটিশন হচ্ছে যেখানে অনেক প্রতিভা সম্পন্ন মানুষ যোগদান করবে। ওখানে তারাই টিকতে পারে যাদের প্রতিভা অনেক ভালো। গত বছর আমি দেখেছিলাম সেখানে শুধুমাত্র সেরা 10 জন পুরুষই টিকতে পেরেছিল। তাদের মধ্যে ওয়েন বুও আর তার 2 বোন ছিল। তুমি যদি সেখানে অংশগ্রহণ করতে চাও তাহলে আমি তোমার জন্য সুপারিশ করতে পারি। এটা শুনে বাই তো খুশি হয়ে যায় আর মনে মনে ভাবতে শুরু করে, গল্পে তো এই চরিত্রগুলো ছিল, মনে হচ্ছে চক্রান্ত শুরু হয়ে গিয়েছে। সে মনে মনে এসব ভাবছিল, তখন তার ভাই তাকে বলে, তুমি সেখান থেকে ফিরে আসার সময় ঠিকঠাক সময় মতো ওষুধ খেয়ে নিও। এরপর তার ভাই তাকে একটা বই ধরিয়ে দেয় আর তাকে বলে এটা যেন সে ভালোভাবে পড়ে। এটা শুনে বাই একটু বিরক্ত হয় আর সেই বইটা হাতে নিয়ে তার ভাইকে বলে সে এখন রুমে যেতে চায়। এটা বলে সে ওখান থেকে চলে যায়। পরের সিনে বাই চেনজির জন্য খাবার আর ঔষধ নিয়ে আসে। সেখানে এসে সে যখন চেনজির দিকে তাকায় তখন সে দেখতে পায় চেনজি ঘুমিয়ে আছে। তাই সে ধীরে ধীরে তার কাছে যায় এবং আস্তে করে তার ক্ষততে হাত দেয়। তখনই চেনজি চোখ খুলে তাকায় আর বাই ভয় পেয়ে যায় এবং তাকে বলতে শুরু করে, আমাকে ভুল বুঝবে না, আমি শুধু তোমার ক্ষতগুলো দেখছিলাম আর সেখানে ওষুধ লাগাতে চেয়েছিলাম। তখন চেনজি তাকে রেগে গিয়ে বলে, তুমি এখানে কি করছো? এটা শুনেই বাই একটু ঘাবড়ে যায় আর দ্রুত সেখান থেকে উঠে চলে যায়। সে উঠে যাওয়ার সময় তার কাছে থাকা তার ভাইয়ের দেওয়া সেই বইটা সেখানে পড়ে যায়। তখন চেনজি সেই বইটা খুলে দেখতে শুরু করে। এই ফাঁকে বাই চেনজির জন্য আনা সেই ক্যান্ডিগুলো তাকে খেতে বলে আর তাকে বলে, তুমি আমার জন্য মার খেয়েছো, এতে আমার কোনো দুঃখ নেই, তবে আমি তোমার জন্য এটা এনেছি। এটা খেতে খুবই খারাপ, কিন্তু এরপরেও তোমাকে এটা খেতে হবে। কিন্তু চেনজি তো সেই বইটা দেখেই যাচ্ছিল। তখন বাই তাকে বলে, এই বইটা আমার রেখে আসা উচিত ছিল। এটা শুনে চেনজি তাকে ওই বইটা দিয়ে দেয় আর তাকে বলে, নির্লজ্জ আর বেয়াদব মেয়ে। তখন বাই তো একটু রেগে যায় আর তাকে বলে, তুমি আমাকে এসব কথা বলতে পারো না, আমি কি এমন করলাম যে তুমি আমাকে এসব কথা বলছো? এটা বলতে বলতে যখন সে ওই বইটা খুলে দেখে তখন সে নিজেও লজ্জা পেয়ে যায় আর সে চেনজিকে বলতে থাকে, এই বইটা আমার নয়, এই বইটা অন্য কারোর। কিন্তু এই বইটা যেহেতু বাইকে তার ভাই দিয়েছিল তাই সে চেনজিকে বলতেও পারছিল না যে এই বইটা তার ভাই তাকে দিয়েছে, কারণ এটা একটা অ্যাডাল্ট বই ছিল। তার ভাই তাকে এই বইটা দিয়েছে কারণ যাতে সে এই বইটা পড়ে চেনজিকে তার প্রতি আকৃষ্ট করতে পারে। এখন চেনজি বাইকে বলে, তুমি কোনোদিনও আমাকে পাবে না, যদি তুমি আমাকে জোর করো তাহলে তুমি আমাকে মেরে ফেলতে পারো। তখন বাই তাকে বলে, আমি তোমাকে কখনোই জোর করব না, কিন্তু এটা শুধুমাত্র একটা অশ্লীল বই, তাই এটা পড়া একদমই উচিত নয়, তাই আপনার উচিত হবে না এই বইটা আরেকটু পড়া। এসব কথা বাদ দিন। এটা বলে সে নিচে বসে পড়ে আর তাকে ভালোভাবে বলতে শুরু করে, এখন তো আমরা বিবাহিত, তাই আমাদের একসাথে থাকা উচিত। এটা শুনে চেনজি হেসে দেয় আর তাকে বলে, তুমি আবার এখন কি করতে চাইছো? আমি তোমাকে একটুও বিশ্বাস করি না। তখন চেনজি রেগে যায় আর তাকে বলে, কেন? এখন তো আমাদের একসাথে থাকা উচিত, আমরা এখন বিবাহিত, তুমি যদি আমার সাথে না থাকো তাহলে আমি এখানকার সবকিছু পুড়িয়ে ফেলবো। এরপর তার আনা সেই ফলটা তাকে জোর করে খাইয়ে দেয় আর তাকে বলে, তুমি যদি এটা না খাও তাহলে আমি বুঝবো তুমি শুধু আমার দিকেই তাকিয়ে থাকো, তোমাকে আমার আনা সবকিছুই খেতে হবে। এসব কিছু শোনার পরেও চেনজি সেই খাবারটা ফেলে দিচ্ছিল, কিন্তু তখনই বাই তার মুখ চেপে ধরে আর তাকে বলে, তুমি যদি এটা ফেলে দাও তাহলে কিন্তু আমি আমার মুখ ব্যবহার করব। এটা বলে সে রাগ করে বাহিরে চলে আসে আর ভেতরে বসে চেনজি সেই খাবারটা চাবাতে শুরু করে আর সে বুঝতে পারে এটার সাথে একটা ঔষধ মিশিয়ে রাখা হয়েছে যেটা তার শরীরের ক্ষত সারাতে সাহায্য করবে। পরের সিনে বাইকে বসে খাবার খেতে দেখি সে তার দাসীকে আদেশ করে যাতে সে তার পাশের রুমটা চেনজির জন্য প্রস্তুত করে। তখন তার দাসী এটা শুনে তাকে
তাকে জানায় পাশের রুমে তো সে থাকে, তাহলে সে কিভাবে এটা চেঞ্জির জন্য প্রস্তুত করবে। তখন বাই তাকে বলে, ও আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমার পাশের রুমে তুমি থাকো, কোনো ব্যাপার না, তুমি ওটা চেঞ্জির জন্য প্রস্তুত করো আর নিজের জন্য অন্য আরেকটা রুম খুঁজে নিও। এটা শুনে তো তার দাসী একদমই রাজি হতে চাইছিল না, কিন্তু যেহেতু বাই তাকে আদেশ করেছে তাই ওটা শুনতে সে বাধ্য। পরের সিনে চেঞ্জিকে বাইয়ের দাসী সেই রুমে নিয়ে আসে আর তাকে বলে, তুমি একটা নিচু দাস আর তুমি যে এই রুমটা পেয়েছো এটা তোমার সৌভাগ্য। সে তাকে কিছু আজে বাজে কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। তখন চেঞ্জি মনে মনে ভাবতে শুরু করে, এটা তো আমার জন্য একটা খাঁচার মতো, এর থেকে বেশি আর কিছুই না। আমি সেই পাখি যে পাখি কখনো দিনের আলোই দেখে না। অন্যদিকে সেই গায়েবী আওয়াজটা আবারও বাইকে বলে, চেঞ্জি এখনো সন্তুষ্ট নয়। এটা শুনে বাই তো একটু বিরক্ত হয়ে যায় আর সে বলতে থাকে, তাহলে সে কি চায়, তাকে একটা পুরো বাড়ি গিফট করা হবে? সে একটা পুরো রুম পেয়েছে, এরপরেও সে কেন সন্তুষ্ট নয়? এরপরে বাই চেঞ্জির সাথে দেখা করতে চলে যায় আর সেখানে গিয়ে সে তাকে জিজ্ঞাসা করে এখানে তার কি সমস্যা হচ্ছে, সে এখনো কেন সন্তুষ্ট নয়। এসব বিষয় নিয়ে তাদের মধ্যে কথা হচ্ছিল। তখন চেঞ্জি তাকে বলে, তুমি কি সত্যি আমার স্ত্রী হতে চাও? তাহলে আমার কাছে এসো, আমি তোমাকে আজকে সত্যি সত্যি আমার স্ত্রীর মর্যাদা দেব। এটা বলে সে বাইয়ের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল আর বাইও একটু ভয় পাচ্ছিল। ঠিক তখনই একটা গায়েবী আওয়াজ ভেসে আসে। আশেপাশে তাকালেই তারা দেখতে পায় একটা কালো ধোঁয়া তাদের দিকে এগিয়ে আসছে। এটা দেখে বাই বুঝতে পারে যে এটা একটা ডিমন, তাই সে চেঞ্জিকে বাঁচানোর জন্য তার সামনে চলে আসে। এটা দেখে চেঞ্জি তো একটু অবাক হয়ে যায়, কারণ সে তাকে বাঁচানোর জন্য তার সামনে আসবে এটা সে ভাবতেই পারে না। কিছুক্ষণের মধ্যেই সে কালো ধোঁয়াটা বাইয়ের ভেতরে প্রবেশ করে আর বাই একটা স্বপ্নের ভেতরে চলে যায়। বাই এখন চেঞ্জির স্বপ্নের ভেতরে ছিল। সেখানে আসার পর সে চেঞ্জির ছোটবেলায় ঘটে যাওয়া একটি ঘটনা দেখতে পায়, যেখানে চেঞ্জির মা তাকে বলছিল সে তাকে জন্ম দিয়েই ভুল করেছে। এরপর চেঞ্জির মা একটা তলোয়ার বের করে আর তাকে হুমকি দেয় যদি সে তার পিছু করে তাহলে সে তাকে মেরে ফেলবে। এটা শুনে বাই তার কাছে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু একটা অদৃশ্য দেয়াল তাকে বাধা দিচ্ছিল আর সে তাদের কাছে যেতে পারছিল না। অন্যদিকে চেঞ্জির মা চেঞ্জিকে মেরে সেখান থেকে চলে যায় আর চেঞ্জি সেখানেই পড়ে থেকে কান্না করতে শুরু করে। একটু পরে তারা অন্য আরেকটা জায়গায় চলে যায়। সেখানে গিয়ে বাই দেখতে পায় চেঞ্জি অন্য আরেকটা মহিলার হাত ধরে ফেলে আর তাকে মা বলে ডেকে ফেলে। আসলে চেঞ্জি তার মাকে খুঁজছিল, কিন্তু সে তার মাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। কিন্তু সেই মহিলাটি চেঞ্জির সাথে অনেক খারাপ ব্যবহার করে এবং তার সাথে থাকা সবাই তারা তো তাকে দানব বলেও ডাকতে শুরু করে আর তাকে সেখান থেকে তাড়িয়ে দিতে চায়, এমনকি তারা তাকে আঘাত পর্যন্ত করে। বাই এসব কিছু দেখে সহ্য করতে পারছিল না, সে চেষ্টা করছিল ভেতরে যাওয়ার। তখনই একটা বৃদ্ধ লোক চেঞ্জির কাছে আসে আর তাকে বলে, আমি জানি তোমার মা কোথায়, তুমি আমার সাথে এসো। বাই তো সেই লোকটিকে দেখেই বুঝতে পেরেছিল যে এটা কোনো ভালো লোক নয়, তাই সে চিৎকার করে বলতে থাকে, চেঞ্জি তুমি তার সাথে যেও না, সে কোনো ভালো লোক নয়। আর সে ওই দেয়ালটা ভাঙার চেষ্টা করছিল। এটা করতে গিয়ে সে অনেক আঘাতও পায়। একটু পরে সেই লোকটি চেঞ্জিকে একটা গোপন জায়গায় নিয়ে যায়। সেখানে গিয়ে চেঞ্জি তাকে জিজ্ঞাসা করে, তুমি তো বলেছিলে তুমি আমার মাকে দেখতে নিয়ে আসবে, কিন্তু এখানে তো আমি আমার মাকে দেখতে পাচ্ছি না, আমার মা কোথায়? তখন সেই লোকটি চেঞ্জিকে চাকু দিয়ে আঘাত করে আর তাকে বলে, আমি যেটা ভেবেছিলাম সেটাই সঠিক, তুমি একটা অলৌকিক শক্তির অধিকারী আর তুমি অমর। কিন্তু তখনও চেঞ্জি তার মায়ের খোঁজ করে যাচ্ছিল, যার কারণে সেই লোকটি আরো রেগে যায় এবং তার জিভা কেটে দেয়। চেঞ্জি তো ব্যথায় ছটফট করছিল আর মনে মনে সে তার মাকেই ডাকছিল আর বলছিল, মা তুমি কোথায়, তুমি আমাকে বাঁচাও। অন্যদিকে বাই এসব কিছু দেখে সহ্য করতে পারছিল না আর সে চেঞ্জিকে বাঁচানোর জন্য সেই দেয়ালটা শেষ পর্যন্ত ভেঙেই ফেলে। এরপরে সে চেঞ্জিকে ঘুম থেকে জাগায়। চেঞ্জি ঘুম থেকে জেগে উঠলে বাইকে সেই গায়েবী আওয়াজটা বলে ওঠে, এখন তুমি চেঞ্জির মন অনেকটাই জিতে গিয়েছো, কিন্তু এটা যথেষ্ট নয়, তোমাকে আরো প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং তার মন সম্পূর্ণভাবে জিতে নিতে হবে। এদিকে চেঞ্জি বাইকে জিজ্ঞাসা করে, তুমি কি স্বপ্ন দেখছিলে, তুমি স্বপ্নের ভিতরে কি দেখেছো? তখন বাই তাকে বলে সে একটা অন্ধকার জায়গায় ছিল আর চারিপাশে সে কিছুই দেখতে পাচ্ছিল না আর সেই ডিমনটা তাকে বারবার মৃত্যুর ভয় দেখাচ্ছিল। সেই অন্ধকারের মধ্যে সে বারবার চেঞ্জিকেই খুঁজছিল। বাই আসলে চেঞ্জিকে মিথ্যা কথা বলছিল আর সে যে স্বপ্নে গিয়ে তাকে বাঁচিয়েছে এটা তাকে বলতে চাইছিল না, কিন্তু চেঞ্জি তো সবকিছুই জানতো কারণ সে সবকিছুই দেখতে পেয়েছিল। কিন্তু চেঞ্জিও এসব কিছু শোনার পরে বাইকে কিছুই বলে না যে সে সবকিছুই জানে। এখন বাই চেঞ্জিকে বলে, তুমি এসব কথা ছাড়ো, চলো আমরা এখান থেকে বাহিরে বের হই। এরপর তারা দুজন সেখান থেকে বাহিরে বের হওয়ার জন্য রাস্তা খুঁজতে শুরু করে। অনেক খোঁজার পরেও তারা সেখানে কোনো রাস্তাই খুঁজে পাচ্ছিল না। তখন বাই চেঞ্জিকে বলে, চলো আমরা একসাথে খাবার খাই, আমাদের যখন থেকে বিয়ে হয়েছে আমরা কখনোই একসাথে কোনো খাবার খাইনি, তাই আমি চাই মৃত্যুর আগে আমরা দুজন একসাথে বসে খাবার খাবো।
তখন চেঞ্জি তাকে বলে তুমি চিন্তা করো না, তোমার ভাই তোমাকে খুঁজে নিবে, সে তোমার কিছুই হতে দিবে না। এটা বলে সে আবারও সেই জায়গা থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে চলে যায়। আর বাই সেখানে দাঁড়িয়েই থাকে আর সে ওই গায়েবী আওয়াজের সাথে কথা বলতে শুরু করে। সে তাকে জিজ্ঞাসা করে তার ভাই কেন এখানে এখনো তাকে খুঁজতে আসেনি, কিন্তু সে তাকে জানায় সে এ ব্যাপারে কিছু বলতে পারবে না। এরপর বাই তাকে জিজ্ঞাসা করে তাহলে আমরা এখান থেকে কিভাবে বের হব। তখন সেই গায়েবী আওয়াজ তাকে রাস্তা দেখিয়ে দেয়। এরপর বাই তার কথা অনুযায়ী চেঞ্জিকে নিয়ে সেই দিকে চলে যায়। সেখানে যাওয়ার পর সে বাহিরে বের হওয়ার রাস্তা খুঁজে পেয়ে যায়। এখন ওপরে ওঠার জন্য তাদেরকে একে অপরকে সাহায্য করতে হবে, তাই বাই চেঞ্জিকে বলে সে যেন তার কাঁধের উপরে পা দিয়ে ওপরে উঠে যায় এবং ওপরে উঠে যাওয়ার পর সে যেন তার জন্য একটা দড়ি নামিয়ে দেয়, যেটার সাহায্যে সেও উপরে উঠে যেতে পারবে। যেহেতু চেঞ্জি একজন ছেলে মানুষ ছিল তাই সিম্পল তার এই কথা শুনে তার একটু এগোতে লাগে আর সে নিজে ওখানে বসে পড়ে আর ইশারা করে বাইকে উপরে উঠে যেতে বলে। তখন বাই তার ঘাড়ে পা রেখে উপরে উঠে যায় আর উপরে উঠে যাওয়ার পর সে চেঞ্জিকে বলে তুমি এখানে অপেক্ষা করো, আমি অবশ্যই ফিরে আসবো আর তোমাকে এখান থেকে তুলে নিব। বাই চলে যাওয়ার পর চেঞ্জি আফসোস করতে শুরু করে আর মনে মনে ভাবতে শুরু করে আমি কেন তাকে মেরে ফেললাম না। চেঞ্জি যেহেতু বাইকে একটুও বিশ্বাস করতো না তাই সে এটাও বিশ্বাস করছিল না যে বাই তাকে বাঁচানোর জন্য ফিরে আসবে। কিন্তু একটু পরে বাই ফিরে আসে আর তাকে বলে আমি অনেক খুঁজেছি কিন্তু এখনো কোনো দড়ি খুঁজে পাইনি, তাই আমি একটা গাছের মোটা শিকড় দিয়ে দড়ি বানিয়েছি যেটা বেয়ে তুমি উপরে উঠে আসতে পারবে। এসব কিছু শুনে তো চেঞ্জি অনেক বেশি অবাক হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না যে সে তাকে বাঁচানোর জন্য ফিরে এসেছে। তাই সে ওই গাছের শিকড় দিয়ে বানানো দড়িটা পরীক্ষা করে দেখে যে ওটা ছিঁড়ে যাবে কিনা, কিন্তু সে চেক করে দেখে সেটা একদম ঠিক আছে। এরপর চেঞ্জিকে ওখান থেকে তুলে আনা হয় আর সে বাহিরে আসার পর মুগ্ধ হয়ে বাইয়ের দিকে তাকিয়েছিল। তখন বাই তাকে দেখে লজ্জা পেয়ে যায় আর তার মুখ ঢেকে বলে আমি জানি আমি এখন একটু নোংরা হয়ে গিয়েছি, কিন্তু তাই বলে তুমি আমার দিকে এভাবে তাকিয়ে হাসতে পারো না, আমি তোমাকে হাসার অনুমতি দিচ্ছি না। কিন্তু তখন চেঞ্জি তাকে বলে এই প্রথমবার আমার মনে হচ্ছে তুমি অতটাও খারাপ নও যতটা খারাপ আমি মনে করেছিলাম। তখন বাই তাকে বলে থাক থাক, আমার এত প্রশংসা করতে হবে না, তোমার বউ হিসেবে এটা আমার কর্তব্য, আমরা একে অপরকে বাঁচাবো। কিন্তু চেঞ্জি তাকে বলে কিন্তু আমাকে তো তোমাকে মারতেই হবে। এটা শুনে বাই একটু ভয় পেয়ে যায়। তখনই সেখানে একটি নেকড়ে রাক্ষস চলে আসে তাদেরকে খাওয়ার জন্য। তাকে দেখে বাই তো অনেক ভয় পেয়ে যায় আর সে চেঞ্জিকে নিয়ে সেখান থেকে পালাতে চায়, কিন্তু চেঞ্জি তার কাছে থাকা ছুরি বের করে সেই নেকড়ের গলা কেটে ফেলে আর সেই নেকড়ে রাক্ষসটি সেখানেই মারা যায়। এটা দেখে বাই তো বেশ অবাক হয় আর তাকে বলে তোমার তো অনেক শক্তি রয়েছে। তখন চেঞ্জিও তার হাতে থাকা সেই ছুরির দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে আমার আধ্যাত্মিক শক্তি ফিরে এসেছে। এরপর সে বাইকে বলে তোমার এখন নিজেকে নিয়ে চিন্তা করা উচিত, কারণ আমি যে কোনো মুহূর্তে তোমাকে মেরে ফেলতে পারি। এটা বলে সে তার গলায় চাকু ধরে। তখন বাই একটু ভয় পাচ্ছিল। এটা দেখে চেঞ্জি তাকে বলে তুমি কি আমাকে দেখে ভয় পাচ্ছ? তখন বাই তাকে বলে তোমার গায়ে রক্তের অনেক দুর্গন্ধ, তাই এই চাকুটা তুমি এখান থেকে সরিয়ে ফেলো। এটা শুনে চেঞ্জি চাকুটা সরিয়ে ফেলে আর তাকে বলে বাই তুমি কি সত্যি আমাকে ভয় পাচ্ছ না? তখন বাই তাকে বলে আমি অনেক দুর্বল, তাই তোমার সাথে লড়াই করতে পারবো না, তুমি চাইলে আমাকে এখানেই মেরে ফেলতে পারো। এটা বলে সে চুপ হয়ে যায় আর মনে মনে ভাবতে শুরু করে যে ছেলেটা একটা মুরগিকেও ধরতে পারতো না সে হঠাৎ করে এত শক্তিশালী কিভাবে হয়ে উঠলো। সে এসব কিছু ভাবছিল তখনই চেঞ্জি তাকে বলে তুমি দেখে নিও, আমি একদিন তোমাকে অবশ্যই মেরে ফেলবো। সে এসব কথা বলছিল কিন্তু বাই তার কথায় লক্ষ্য দেয় না আর সে তার মুখে থাকা রক্তগুলো মুছতে শুরু করে আর সে চুপ হয়ে যায়। তখনই সেখানে সেই তিনজন চলে আসে যাদের কথা বাইয়ের ভাই তাকে বলেছিল। তারা সেখানে এসে বাইকে দেখতে পায় আর তাকে বলে আপনি কি রাজার বোন? তখন বাই তাদেরকে বলে আপনারা কিভাবে আমাকে চিনলেন? তখন তারা বলে এখানে তার ভাই তাদেরকে রাক্ষস ধরার জন্যই ডেকেছে, আমরা বুঝতে পারিনি যে রাক্ষসটার এত সাহস যে রাত্রেবেলা সে মহলের ভেতর প্রবেশ করে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এখানে এই ছেলেটির নাম ছিল ওয়েন বুউ আর এই দুইটা মেয়ে তার দুই বোন ছিল। এখন তার ছোট বোন বাইকে জিজ্ঞাসা করে তোমার সাথের এই ছেলেটিকে? তখন বাই তাদেরকে বলে এটা আমার ফ্রেন্ড, আমাদের দুজনকে একসাথেই ওই রাক্ষসটা বন্দি করেছিল আর আমরা দুজন মিলে সাহসিকতার সাথে ওই রাক্ষসের সাথে ফাইট করে সেখান থেকে বেঁচে ফিরে এসেছি। এরপর বুউ আর তার দুই বোন মিলে বাইয়ের প্রশংসা করতে শুরু করে আর তাকে বলে তুমি কি আমাদের সাথে ওই প্রতিযোগিতায় যোগদান করবে? বাই তো তাদের কথা শুনে খুশি হয়ে যায় আর সে তাদেরকে হ্যাঁ বলে দেয়। তখন ওয়েন বুউ তাদেরকে বলে এই সিদ্ধান্তটা একমাত্র তার ভাই নিতে পারবে, তাকে ছাড়া আমরা এই সিদ্ধান্ত নিতে পারবো না। তখনই সেখানে বাইয়ের ভাই চলে আসে আর সে চেঞ্জির ওপরে অনেক বেশি রেগে যায়। তখন বাই তার ভাইকে বলে চেঞ্জি তাকে ওই দানবের হাত থেকে রক্ষা করেছে এবং তাকে সেখান থেকে নিরাপদে বের করে এনেছে। বাই এভাবে চেঞ্জিকে প্রোটেক্ট করছে দেখে তার ভাই একটু অবাক হয়। তখন বাই এটা বুঝতে পারে আর সে তার
ভাইকে বলে এই 3 জন তরুণ আমাদের এখানে এসেছে, তাদেরকে দ্রুত মহলে নিয়ে চলুন এবং তাদের আপ্যায়ন করুন। এটা শুনে তার ভাইও একমত হয় আর তাদেরকে মহলে নিয়ে যেতে চায়, কিন্তু বুয়ো তাদেরকে বলে তারা এখন এখান থেকে যাবে না, কারণ তারা সেই রাক্ষসের গন্ধ আশেপাশে কোথাও থেকে পাচ্ছে। তাই তারা সবার প্রথমে সেই রাক্ষসকে সিল করতে চায়। এখন এই 3 ভাই বোনের মধ্যে সবচেয়ে যে ছোট বোন সে বাইয়ের কাছে আসে আর তাকে বলে তোমাকে আমার অনেক পছন্দ, যেহেতু আমার বড় বোন তোমাকে পছন্দ করে তাই আমিও এখন তোমাকে পছন্দ করি। কিন্তু এই কথা শুনে বাই একটু অবাক হয়, কারণ সেই উপন্যাসে এরকম কিছু লেখা ছিল না, বরং সেই উপন্যাসে লেখা ছিল যখনই সে চেনজিকে প্রথম দেখে তখনই তার প্রেমে পড়ে যায় আর বাইকে ঘৃণা করতে শুরু করে। কিন্তু এখানে তো তার উল্টোটাই হচ্ছে, বরং সে বাইকে পছন্দ করে। এখন তারা সবাই মিলে বাড়িতে ফিরে যাচ্ছিল। গাড়িতে করে যাওয়ার সময় বাই চেনজিকে বলে এবারে আসল কথা বলা যাক, আমি তোমাকে মুক্ত করে দিব, কিন্তু তার আগে আমার একটা কাজ আছে। এটা শুনে চেনজি একটু রেগে যায় আর তাকে বলে এই কথা বলার মানে কি, তুমি কি আমাকে নিয়ে গেম খেলছো? তখন বাই তাকে বলে না, এরকম কিছু না, তুমি আমাকে বিশ্বাস করতে পারো, আমি তোমাকে প্রমিস করছি আমি আমার কথা রাখবো। তখন চেনজি তাকে বলে প্রমিস করে সেটা ভঙ্গ করা লোকদের আমি একদমই পছন্দ করি না, আর তুমি তো তোমার কোনো কথাই কখনো রাখো না, তাহলে আমি কিভাবে তোমাকে বিশ্বাস করব? তখন বাই তাকে বলে আমি সত্যি এবার আমার প্রমিস রাখবো, আমি তোমাকে কথা দিচ্ছি যখন তোমার এই কিংজো ছেড়ে যাওয়ার সময় আসবে তখন আমি তোমাকে আর বাধা দিব না, কিন্তু তোমাকেও আমাকে একটা কথা দিতে হবে, তুমি আমাকে মারবে না। কিন্তু চেনজি তো তার কোনো কথায় বিশ্বাস করছিল না। তখন বাই তাকে বলে ঠিক আছে, আমি যদি আমার কথা না রাখি তাহলে তুমি আমাকে মেরে ফেলো, ঠিক আছে এসব কথা এখন বাদ দাও, চলো আমরা একসাথে ভালোভাবে বসবাস করি ততদিন। তার এসব কোনো কথায় চেনজি খুব একটা পাত্তা দিচ্ছিল না। তখন বাই একটা কমলা বের করে সেটা ছিলতে শুরু করে আর তাকে বলে তোমার মনে আছে আমরা দুজনে যখন সাধারণ মানুষ ছিলাম আর কিভাবেই যেন তুমি হুট করে শক্তিশালী হয়ে উঠলে? এটা শুনে চেনজি তাকে বলে হ্যাঁ, আমি আহত হওয়ার পর আমার সব শক্তি হারিয়েছিলাম, যদি আমার শক্তি থাকতো তাহলে এতদিনে আমি তোমাকে কবেই মেরে ফেলতাম। সে এসব কথা বলছিল তখন বাই তাকে একটা কমলা ছিলে খেতে দেয় আর নিজে এক পিস কমলা মুখের ভিতরে দেয়, আর সে বুঝতে পারে যে সেই কমলাটা অনেক বেশি টক, কিন্তু এরপরেও সে এমন ভান করছিল যেন কমলাটা খেতে অনেক মিষ্টি। আর সে চেনজিকে বলছিল কিংজো শহরের কমলা অনেক মিষ্টি, একটা খেয়েই দেখো। তার কথা শুনে চেনজি একটা কমলা মুখে দেয় আর সে বুঝতে পারে যে এটা অনেক বেশি টক। এটা দেখে তো বাই অনেক মজা নিচ্ছিল আর তাকে বলছিল এই শহরের অনেকেই জানে না যে এই কমলার পরবর্তী পিসটা আগের থেকে অনেক বেশি মিষ্টি হয়, কারণ সব মিষ্টিগুলো পরের কামড়ে চলে যায়, তাই আরেকটা কোয়া খেয়েই দেখো। তার কথা শুনে চেনজি আরেকটা পিস খেয়ে নেয় আর সে ওই পিসটা খেতে পারছিল না। এটা দেখে এবারে বাই অনেক জোরে জোরে হেসে ফেলে। এটা দেখে চেনজি সেই কমলা খেতে খেতে বলে আসলেই তো এই কমলা তো অনেক মিষ্টি, চেনজি শহরের কমলা অর্ধেক টক এবং অর্ধেক মিষ্টি। এটা শুনে বাই সেখান থেকে সাথে সাথে একটা কমলার পিস নিয়ে মুখে দিয়ে দেয় আর সে বুঝতে পারে এটা অনেক বেশি টক। তখন চেনজি তাকে বলে আমার মনে হচ্ছে তুমি আমার থেকেও বেশি বোকা, একটা কমলার ভেতরে কখনো অর্ধেক টক আর কখনো অর্ধেক মিষ্টি হতে পারে? এটা তো বুঝাই যাচ্ছে যে যখন কমলা টক তখন পুরোটাই টক। এসব কিছু বলতে বলতে চেনজি বাহিরের দিকে তাকায় আর সে ওখানে দুইটা কাক দেখতে পায়। তাদেরকে দেখে সে বুঝে যায় যে আশেপাশে কোথাও সুরা প্যালেস আছে এবং খুব দ্রুতই তাকে সেটা খুঁজে বের করতে হবে। পরের সিনে বাইকে মহলে দেখি রাতে তার দাসী তার কাছে আসে আর তাকে জানায় তার ভাই তাকে খাবার টেবিলে ডাকছে, অতিথিরাও চলে এসেছে, তাই সবাই একসাথে রাতের খাবার খাবে। এটা শুনে বাই চেনজিকেও তার সাথে নিয়ে যেতে চায়, যার কারণে সে সোজা চেনজির কাছে চলে যায় আর তার হাত টেনে ধরে তাকে বলে তুমি আমার সাথে চলো, আমি তোমাকে ভোজন সবাই নিয়ে যাব। তখন চেনজি তাকে বলে তারা তো আমাকে নিমন্ত্রণ করেনি, তাই তুমি একাই যাও। তখন বাই তাকে বলে আমি তোমাকে এক্ষুনি নিমন্ত্রণ করছি, তুমি আমার সাথে চলো। কিন্তু চেনজি তার সাথে যেতে চায় না, তাই বাই তাকে বলে ঠিক আছে, তাহলে তুমি এখানেই আমার জন্য অপেক্ষা করো, এখান থেকে তুমি কোথাও যাবে না, ঠিক আছে? এটা বলে সে ওখান থেকে চলে যায়। এরপর চেনজি বই পড়তে পড়তে বলে তোমরা বাহিরে বেরিয়ে আসো, আর কতক্ষণ তোমরা লুকিয়ে থাকবে? তখন সেখানে দুজন বার্তাবাহক বেরিয়ে আসে আর তার কাছে ক্ষমা চায়। তাকে বলে এতদিন তাকে খুঁজে না পাওয়ার জন্য তারা তার কাছে ক্ষমা চাচ্ছে। তাদের ইয়াং মাস্টার যখন বুঝতে পেরেছে যে সে এখানে আছে তখন সে তাদেরকে এখানে পাঠিয়ে দিয়েছে। এটা শুনে চেনজি তাদেরকে বলে ঠিক আছে, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, চলো এখন আমরা সুরা প্যালেসে ফিরে যাই। কিন্তু তারা তাকে সেখানেই থামিয়ে দেয় আর তাকে বলে মাস্টার বলেছে আপনাকে এখানে বাইয়ের সাথেই থাকতে হবে, কারণ বাইয়ের কাছে আমাদের কুনশান জেডের একটি খণ্ড রয়েছে, সেই জেডের কারণেই বাই এতদিন বেঁচে আছে, নইলে সে তো কবেই মারা যেত। তোমাকে সেই জেডটা উদ্ধার করতে হবে, এখন তুমি বাই ছাড়া তাদের পরিবারের সবাইকে মেরে ফেলতে পারবে। পরের সিনে খাবার টেবিলে তাদের সবাইকে
বসে খাবার খেতে দেখি। সেখানে তারা সবাই মিলে ওই দানবটাকে নিয়ে আলোচনা করছিল। আলোচনার মাঝখানে স্যাং তাদেরকে বলে, কাল সকালে আমি তোমাদের সাথে একজন লোক দিয়ে দিব যে তোমাদেরকে এই পুরো শহরটা ঘুরিয়ে দেখাবে। তখন অতিথিদের মধ্যে একজন বলে, আমরা তো পরশুদিন চলে যাব, তাহলে আমাদের সাথে কি বাই যাবে? সে কি ওই প্রতিযোগিতায় যোগদান করতে চায়? তখন স্যাং তাদেরকে বলে, জন্মের পর থেকে সে কখনোই দূরে কোথাও যায়নি, তাই সে যদি যায় তাহলে আমিও তার সাথে যাব। এটা শুনে বাই একটু রেগে যায় আর তাকে বলে সে ওখানে একাই যেতে চায়। কিন্তু তখন তার ভাই তাকে বোঝানোর চেষ্টা করে সে এই রাস্তাটা যত সহজ মনে করছে তত সহজ নয়, এটা অনেক দূরের রাস্তা আর তার বডি এত ধকল সহ্য করতে পারবে না। আর সে ওই প্রতিযোগিতাও যত সহজ মনে করছে ওটা তত সহজ নয়। তখন বাই তাকে বলে, ঠিক আছে, তাহলে আমি সেই প্রতিযোগিতা দেখার জন্য যাব। কিন্তু তার ভাই তাকে সেখানে যেতে দিতে চাইছিল না, কারণ সে সব সময় অসুস্থ থাকে আর সেখানে যাওয়ার পর যদি তার কিছু হয়ে যায় তাহলে সে কি করবে? তখন বাই তার ভাইকে বলে, আমি জানি আমি বেশি দিন বাঁচবো না, তাই মৃত্যুর আগে আমি এই দুনিয়াটা ভালোভাবে দেখে যেতে চাই। এটা শোনার পরেও তার ভাই অনেক রেগে যায় আর তাকে বলে সে তাকে কোথাও যেতে দেবে না। তখন বাই মনে মনে ভাবতে শুরু করে, আমি যে উপন্যাসটা পড়েছিলাম সেই উপন্যাসে লেখা ছিল এরা তিনজন চলে যাওয়ার পর স্যাং পরিবার ধ্বংস হয়ে যায়, কিন্তু সেখানে বিস্তারিত কিছুই লেখা ছিল না কি কারণে এবং কে তাদেরকে ধ্বংস করে। এসব কিছু ভেবে সে তার ভাই স্যাংকে বলে, আমি একটা স্বপ্ন দেখেছি, সেখানে একজন বৃদ্ধ আমাকে এসে বলেছিল আমাকে দুটো কাজ করতে হবে। প্রথমত আমাকে সেই প্রতিযোগিতায় যোগদান করতে হবে, আর দ্বিতীয়ত আপনি একটি আধ্যাত্মিক অস্ত্র খুঁজে পাবেন, কিন্তু আপনি যদি সেই আধ্যাত্মিক অস্ত্রটি সঠিকভাবে পরিচালনা করতে না পারেন তাহলে এই কিংজো শহরের সবাই মারা যাবে। এটা শুনে তার ভাই তাকে বলে, এটা শুধুমাত্র একটা স্বপ্ন ছিল, এটা তো সত্য নয়। তখন বাই তাকে বলে, এটা সত্য নাকি মিথ্যা তা একবার পরীক্ষা করলেই জানতে পারবে। এটা শোনার পরে তার ভাই আর বউ সেখান থেকে এটা পরীক্ষা করার জন্য উঠে চলে যায়। তারা চলে যাওয়ার পর বাই সেই মেয়ে দুটোকে জিজ্ঞাসা করে, আমি যদি প্রতিযোগিতায় চাই তাহলে আমার সাথে কি কাউকে নিয়ে যেতে পারবো? তখন তারা তাকে বলে, তুমি তো যেতে পারবে, কিন্তু কোনো দাসকে তুমি তোমার সাথে নিয়ে যেতে পারবে না, এরকম কোনো নিয়ম সেখানে নেই। তখন বাই তাদেরকে বলে, দাস নয়, সে আমার ফ্রেন্ড, সে চেনজির কথা বলে। তখন তারা তাকে জানায় সে ওখানে যেতে পারবে, তবে ভেতরে প্রবেশ করতে পারবে কিনা এটা সম্পূর্ণই বাইয়ের উপরে নির্ভর করে। তখন বাই তাদেরকে বলে, তোমরা কি ভয় পাচ্ছ না? সেখানে যাওয়ার পর আমি প্রবেশ করার অনুমতি পাবো কিনা? তখন কথায় কথায় বাই বুঝতে পারে যে সেখানে প্রবেশ করার জন্য পেছন দিক দিয়ে আরেকটা দরজা রয়েছে। তারা কথা বলছিল তখনই সেখানে তার ভাইয়েরা ফিরে আসে আর তাকে জানায় সে যা বলেছে তা সবই সত্য। তখন বাই তার ভাইকে বলে, ঠিক আছে, তাহলে এখন তো আপনার আমার উপরে বিশ্বাস হয়েছে, এখন কি আমি সেই প্রতিযোগিতায় যোগদান করতে পারি? আমি কি সেখানে যেতে পারি? তখন তার ভাই তার কথায় রাজি হয়ে যায়। এখন খুশি হয়ে বাই অনেক ড্রিঙ্কস করে ফেলে, তাই মাতাল অবস্থায় জুয়েন তাকে চেনজির কাছে নিয়ে যায় আর তাকে বলে, তুমি তার হাজবেন্ড, তাই তুমি তাকে সামলাও। তখন চেনজি তাকে জিজ্ঞাসা করে, আমি যে তার হাজবেন্ড এটা তুমি কিভাবে জানলে? তখন সে তাকে বলে, মহলের একটা দাসী তাকে জানিয়েছে। আর এটা কি কোনো গোপন বিষয়? আপনি কি আমাকে এখন চুপ করাতে চাইছেন? এটা শুনে চেনজি তাকে বলে, না। তখন সে তাকে বলে, আমরা ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, তাই আপনারাও যদি আমাদের সাথে যেতে চান তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা সেভাবেই প্রস্তুতি নিব। এটা বলে সে ওখান থেকে চলে যায়। এখন বাই মাতাল অবস্থায় চেনজির ঘাড়ে উঠে বসে আর সে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। চেনজি বাইকে ঘাড় থেকে নামিয়ে দিলে এবারে বাই তাকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দেয় এবং সে নিজে তার উপরে শুয়ে পড়ে এবং তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে চুমু খেতে যায়, কিন্তু তখনই চেনজি তাকে উল্টে দেয় এবং তার গলা জোরে চেপে ধরে তাকে রেগে বলতে থাকে, তোমার চোখ বড় বড় করে দেখো, আর দেখো এটা কার ঘর। তখন বাই তার গলা থেকে হাত ছাড়িয়ে নেয় আর তার গালের উপরে হাত রেখে বলে, আমি তোমাকে কিছু দিতে চাই। তখন চেনজি তাকে বলে, সেটা কি? তখন বাই তাকে বলে, 30 মিলিয়ন। এটা পেলে তুমি অনেক সুখী হবে, তুমি তোমার নিজের চিকিৎসাও করতে পারবে। এটা শুনে চেনজি তাকে বলে, তোমরা এত উদার হলে কবে? এটা বলে সে ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু পেছন থেকে বাই তার হাত টেনে ধরে আর তাকে বলে, আমি জানি আমি আগে তোমার প্রতি অনেক নিষ্ঠুর ছিলাম, কিন্তু এখন আমি বদলে গিয়েছি, আমি আর কখনোই তোমার সাথে এমন আচরণ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। তখন চেনজি তাকে বলে, তাহলে তুমি আমার কাছ থেকে কি চাও? তখন বাই তাকে বলে, আমি তোমাকে নিয়ে যেতে চাই অনেক দূরে, সমুদ্রের ধারে, যেখানে মতি তোলা হয়, সেখানকার সবচেয়ে বড় মতি তুমি নিবে। সমুদ্র থেকে সেই মুক্তাগুলো বের করে সেই খোলসের ভেতরে আমরা দুজন লুকিয়ে পড়বো, এরপরে আমাদেরকে আর কেউ খুঁজে পাবে না। তখন চেনজি তাকে জিজ্ঞাসা করে, এসব তুমি কেন করবে? তখন বাই তাকে বলে, এসব আমি করব কারণ আমি যাতে সবসময় তোমার সাথে থাকতে পারি আর আমি তোমাকে রক্ষা করতে পারি। এসব কিছু বলে সে ওখানেই ঘুমিয়ে পড়ে। তখন
তখন চেঞ্জি তার দিকে তাকিয়ে বলে, আমি তোমার কথা একদমই বিশ্বাস করতে পারি না, তুমি তো একটা মিথ্যাবাদী। পরের দিন সকালে যখন বাইয়ের ঘুম ভাঙে তখন সেই গায়েবী আওয়াজ তাকে বলে, তোমার সাথে চেঞ্জুর সম্পর্ক এখন 5000+ ভালো। এটা শুনে বাই চিন্তিত হয়ে পড়ে আর ভাবতে শুরু করে গতকাল রাতে তার সাথে চেঞ্জুর কি হয়েছিল যে হুট করেই তাদের সম্পর্ক এত ভালো হয়ে গেল। এসব কিছু ভেবে সে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে আর চিৎকার করে তার দাসীকে ডাকতে শুরু করে। তখনই তার দাসী তার ডাক শুনে সেখানে ছুটে আসে। এরপর সে চারিদিকে তাকিয়ে দাসীকে জিজ্ঞাসা করে সে এই রুমে কিভাবে আসলো, এটা তো চেঞ্জুর রুম। তখন তার দাসী তাকে বলে গতকাল রাতে সে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছিল আর সে খুব জোরাজোরি করছিল চেঞ্জুর রুমে আসার জন্য এবং অন্য কেউ তাকে আটকে রাখতে পারেনি এবং এই রুমের ভেতরে আসার পরেও আপনি চেঞ্জির সাথে অনেক আজে বাজে ব্যবহার করেছেন, যার কারণে সারা রাত চেঞ্জি মেঝেতেই ঘুমিয়েছে। এটা শুনে বাই তাকে বলতে শুরু করে কেন কেন সে মেঝেতে শুয়েছে, এই মহলে তো আরো রুম ছিল, তাহলে তোমরা তাকে অন্য রুমে কেন পাঠাওনি? তখন তার দাসী তাকে বলে আপনিই তো তাকে জোর করেছিলেন এই রুমে থাকার জন্য, তাহলে এখানে আমি কি করতে পারি? এটা শুনে বাই চিন্তায় পড়ে যায় আর ভাবতে শুরু করে সে এরকম একটা বোকার মতো কাজ কিভাবে করতে পারলো। তখনই সেখানে তার ভাই চলে আসে আর বাই তার ভাইকে বলে, ভাই আমি সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই। তখন তার ভাই তাকে বলে, তুমি আমার বোন, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। এই কিংজো শহরে থাকলে আমি আমার সামর্থ্য অনুযায়ী তোমাকে রক্ষা করতে পারবো, কিন্তু সেখানে অনেক বিপদ রয়েছে, আমি শুধুমাত্র তোমার নিরাপত্তা নিয়ে ভাবছি। তখন বাই তাকে বলে, ভাই আমি নিজেকে রক্ষা করতে পারি। এটা শুনে তো তার ভাই আরো বেশি রেগে যায় আর তাকে বলে, তুমিও ঠিক তোমার মায়ের মতোই হয়েছো, সে কিভাবে মারা গিয়েছে সেটা আমরা কেউই জানি না এখনো। এটা শুনে বাই তো একটু অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার মায়ের ব্যাপারে কি বললে? তোমার কথা শুনে মনে হচ্ছে আমাদের মা এক নয়। তখন স্যাং তাকে সব সত্যি কথা বলে দেয় আর তাকে বলে, তুমি আর আমি নিজের ভাই বোন নই, আমাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই। ছোটবেলায় তোমার মা বাবা দুজনেই মারা গিয়েছে আর তখন রাজা তোমাকে দত্তক নিয়েছিল, তুমি অসময়ে জন্মগ্রহণ করেছিলে আর এরপরে তোমার মাকে তার শত্রুরা মেরে ফেলে। যেহেতু তোমার বাবা তোমার মাকে অনেক বেশি ভালোবাসতো তাই সেও তার শোকে বেশি দিন বাঁচতে পারেনি, কিন্তু তোমার বাবা মারা যাওয়ার আগে তোমাকে আমার হাতে তুলে দিয়ে গিয়েছিল আর আমি তাকে কথা দিয়েছিলাম যে আমি তোমাকে সব সময় ভালো রাখবো। এসব কিছু শুনে তো বাই অবাক হয়ে যায় আর সে তাকে জিজ্ঞাসা করে, আমার মাকে যারা হত্যা করেছিল তারা কে আর আমার মায়ের নাম কি? তখন স্যাং তাকে বলে, আমি তখন অনেক ছোট ছিলাম তাই আমার তেমন একটা খেয়াল নেই, কিন্তু তুমি সেই খেলায় অংশগ্রহণ করার জন্য এই শহর ছেড়ে কোথাও যেতে পারবে না। পরের সিনে বাই চেঞ্জুর সাথে দেখা করতে আসে। তখন চেঞ্জু তাকে বলে, আগামীকাল তো আমরা এই শহর ছেড়ে চলে যাব তাই না? এটা শুনে বাই একটু আমতা আমতা করতে শুরু করে আর তাকে বলে, এখন পরিস্থিতি একটু বদলে গিয়েছে। এটা শুনে চেঞ্জু তাকে বলে, তার মানে তুমি আমাকে মিথ্যা বলেছিলে? অবশ্য এটা আজকে নতুন নয় যে তুমি মিথ্যা কথা বলো, তুমি তো কখনোই তোমার কথা রাখো না। এটা শুনে বাই একটু রেগে যায় আর তাকে বলে, কে বলেছে আমি মিথ্যা কথা বলেছি? আমি আগামীকাল অবশ্যই যাব। পরের সিনে যখন চেঞ্জু তার রুমের ভেতরে বসেছিল তখন আবার সেই দুইজন বার্তাবাহক তার কাছে আসে আর তাকে একটা মেডিসিন খেতে দিয়ে বলে, এটা মাস্টার তার জন্য পাঠিয়েছে, এই ঔষধটা খেলে তার হারিয়ে যাওয়া শক্তি ধীরে ধীরে ফিরে আসবে। পরের দিন সকালে তারা সবাই রেডি হয়ে মহলের বাহিরে দাঁড়িয়েছিল আর বাইয়ের জন্য অপেক্ষা করছিল। বাই আসতে এত দেরি করছে বলে তারা সবাই চিন্তিত ছিল, কিন্তু জুয়েনের কনফিডেন্স ছিল যে বাই অবশ্যই আসবে। তারা সবাই নিজেদের মধ্যে এই বিষয়ে কথা বলছিল, ঠিক তখনই বাই সিঁড়ির নিচে থেকে বের হয়ে আসে এবং তাদের সবাইকে বলে, দেরি হয়ে যাওয়ার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। তখন চেঞ্জি তাকে বলে, তুমি কি সারা রাত এখানেই ঘুমিয়েছিলে নাকি? তখন বাই তাকে বলে, যেখানেই থাকি না কেন আমার ঘুম একটুও ভালো হয়নি। তখন চেঞ্জু তাকে বলে, তুমি কি তোমার ভাইয়ের কাছ থেকে লুকিয়ে আমাদের সাথে যাচ্ছ? তখন বাই তাকে বলে, হ্যাঁ আমি তার কাছ থেকে লুকিয়েই তোমাদের সাথে যেতে চাইছি, কারণ আমি তোমাকে কথা দিয়েছিলাম আর সেই কথা আমাকে রক্ষা করতে হবে। এখন চলো তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ি, না হলে যদি আমার ভাই দেখতে পায় তাহলে আমাকে যেতে দিবে না। এরপর তারা সবাই মিলে সেখান থেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলই, ঠিক তখনই সেখানে স্যাং চলে আসে। বাই ভেবেছিল হয়তো তার ভাই তাকে এখানে আটকে ফেলবে, কিন্তু স্যাং তাকে আটকায় না, বরং তাকে যাওয়ার অনুমতি দেয় এবং বাইয়ের মায়ের সেই রেখে যাওয়া তরবারিটা তার হাতে দিয়ে দেয়। তরবারি পেয়ে বাই তো অনেক খুশি হয়ে যায় আর সে ওটা খুলতেই চাচ্ছিল, কিন্তু সে তরবারিটা কিছুতেই খুলছিল না। তখন সে তার ভাইকে জিজ্ঞাসা করে, এটা খুলছে না কেন? তখন তার ভাই তাকে বলে, সেটা আমি জানি না, তবে হতে পারে সঠিক সময় আসলে এটা খুলে যাবে। এরপর স্যাং চেঞ্জুর দিকে তাকিয়ে তাকে বলে, যদি বাইয়ের কিছু হয় তাহলে কিন্তু আমি তোমাকেই দায়ী করব। পরের সিনে তারা সবাই মিলে সেই শহরের কাছাকাছি চলে যায় আর একটা ব্রিজের সামনে গিয়ে তারা দাঁড়ায়। বুয়ো তাদের দুজনকে বলে, এই ছোট্ট ব্রিজটা তোমাদের দুজনকে পার করতে হবে, এরপরেই তোমরা
আমাদের শহরে ঢুকতে পারবে। এটা বলে তারা তিনজন সেখান থেকে চলে যায়। তারা দুজন সেই ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই চেনজু বাইকে একটা কাগজের পাখি দেয় আর তাকে বলে ভেতরের শহরটা অচেনা এবং বিপদে ঘেরা, তাই সেখানে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে ভয় পাবে না। তুমি যদি কখনো আমাকে হারিয়ে ফেলো তাহলে এই কাগজের পাখি দিয়ে তুমি আমাকে খুঁজে বের করতে পারবে। এটা দেখে তো বাই খুশি হয়ে যায় আর তাকে বলে এই প্রথম তুমি আমার যত্ন নিচ্ছ। তখন চেনজু তাকে বলে এসব কিছু আমি তোমার ভাইয়ের জন্য করছি, আমি যদি তোমার যত্ন না নিই তাহলে তো তোমার ভাই আমাকে বিরক্ত করবে। তখন বাই তাকে বলে আমি আমার ভাইয়ের কাছে তোমার প্রশংসা অবশ্যই করব। এটা বলে সে ওই কাগজের পাখিটা নিয়ে নাচতে নাচতে ব্রিজের উপরে চলে যায়। এখানে বাই তো খুব সহজেই ব্রিজ পার হয়ে চলে যাচ্ছিল, কিন্তু পেছনে চেনজি সেই ব্রিজ পার হতে পারছিল না, তার অনেক কষ্ট হচ্ছিল। একটা অদৃশ্য শক্তি তাকে বাধা দিচ্ছিল। অনেকক্ষণ পর বাই বুঝতে পারে যে চেনজি তার পাশে নেই, তাই সে যখন পেছনে ঘুরে তাকায় তখন সে দেখতে পায় চেনজি তো এখনো অনেক পেছনে রয়েছে। তাই সে আবারও তার কাছে ফিরে আসে আর তাকে জিজ্ঞাসা করে তার কি হচ্ছে, সে এরকমটা কেন করছে। এরপর বাই তাকে ধন্যবাদ জানায় আর তাকে বলে আমি যখন অসুস্থ হয়ে পড়েছিলাম তুমি আমাকে রক্ত দিয়ে ঠিক করেছিলে, কিন্তু চেনজির তো অনেক কষ্ট হচ্ছিল, তাই তার এসব কথায় সে বিরক্ত হয়ে পড়ে আর তার সাথে রেগে কথা বলতে শুরু করে। এরপর অনেক কষ্টে সে বাইয়ের সাথে ওই ব্রিজটা পার করে এপারে চলে আসে। সেখানে আসার পর তারা দুজন দেখতে পায় সামনে দুইজন মাস্টার দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখে মাস্টার তাদেরকে বলে তোমরা আমাদের প্রথম পরীক্ষায় পাশ করে গেছো। এটা শুনে বাই তাদেরকে বলে এই পরীক্ষাটা তো অনেক সহজ ছিল। এটা শুনে সে তাদেরকে বলে না, এটা এতটাও সহজ নয়। যদি কারো মনের মধ্যে অহংকার, ঘৃণা, লোভ অথবা প্রতিহিংসা থেকে থাকে তাহলে এই ব্রিজ সে এত সহজেই পার করে আসতে পারবে না, তার অনেক কষ্ট হবে, যেন তার শরীরের প্রত্যেকটা হাড় ভেঙে যাচ্ছে, এমনকি কেউ কেউ মারাও যায়। কথা শেষ করে এবার মাস্টার তার কাছে থাকা একটা পাওয়ার ইউজ করে তাদেরকে ভেতরে দিয়ে পাঠায়। তখন মাস্টারের পাশে থাকা একজন লোক তাকে বলে ওই যুবতীর হাতে যে তলোয়ারটা দেখলাম সেটা তো সানসি তলোয়ার, আর সে কি জিনজুয়ানের মেয়ে। তখন মাস্টার তাকে বলে এটা কিভাবে সম্ভব, সে যখন আমাদের শহর ছেড়ে চলে গিয়েছিল তখন তো সে প্রেগনেন্ট ছিল না, তাহলে সে কিভাবে একটা বাচ্চার জন্ম দিতে পারে। তারা দুজন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল হতেও পারে সে আমাদের বংশের মেয়ে, অথবা জিংজুয়াং তার কোনো বন্ধুকে এই তলোয়ারটা দিয়েছিল। তারা দুজন ভিতরে পৌঁছে গেলে বুয়ো আর তার দুই বোন তাদেরকে ওয়েলকাম জানায় এবং তাদেরকে রুমের ভেতরে নিয়ে যায়। সেখানে অনেকগুলো মাস্টার ছিল। তাদের মধ্যে একজন মাস্টার বাইয়ের প্রশংসা করতে শুরু করে আর তাকে বলে তুমি কি আমার স্টুডেন্ট হবে? চুয়াও এবং জুয়েন আমার শিষ্য, তুমিও যদি আমার দলে চলে আসো তাহলে তোমরা তিনজনই মেয়ে হবে। এটা শুনে বাই চেনজির দিকে তাকাচ্ছিল। তখন মাস্টার তাকে বলে তুমি যদি চাও তাহলে তোমার বন্ধুকেও আমাদের দলে নিয়ে আসতে পারো। তখন সেখানে থাকা অন্যান্য মাস্টাররা বলে আপনি কি দুজন শিষ্যকেই নিয়ে নেবেন নাকি? এরপর সেও বাইকে তার শিষ্য হওয়ার জন্য ডাকে। এখন বাই কিছু বলে ওঠার আগে সেখানে আরেকজন মাস্টারও চলে আসে আর সে জানায় তোমরা দুজনই চাইলে আমার শিষ্য হতে পারো। এটা বলে সে তাকে একটা গিফট দেয়। এটা দেখে চুয়াওয়ের একটু হিংসা হতে শুরু করে আর সে বলতে থাকে এতদিন তো মাস্টাররা আমাদের কখনো গিফট দেয়নি, তাহলে বাইয়ের প্রতি তাদের কেন এত আগ্রহ। তখনই সেখানে সম্প্রদায়ের নেতা চলে আসে। তাকে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ সে তো কখনো এখানে আসে না। তখন মাস্টাররা বলা বলি করছিল সে এখানে এসেছে কারণ এই মেয়েটি জিং জুয়ানের মেয়ে। এখন সম্প্রদায়ের নেতা বাইকে প্রপোজাল দেয় তার শিষ্য হওয়ার জন্য। এটা শুনে তারা সবাই অবাক হয়ে যায় আর এদিকে চুয়াও তো অনেক হিংসা করতে শুরু করে, কারণ এই নেতা কখনো কাউকে তার শিষ্য হিসেবে গ্রহণ করেনি। চুয়াও তার শিষ্য হতে চেয়েছিল কিন্তু সে চুয়াওকে গ্রহণ করেনি। এসব কিছু দেখে বাই একটু অবাক হয় আর যে মাস্টার তাকে একটু আগে একটা ব্রেসলেট গিফট করেছিল সে তার গিফটটা নিয়ে নেয় আর বলে আমি তাকে আমার মাস্টার হিসেবে গ্রহণ করলাম। এরপরে চেনজুও তার মাস্টার খুঁজে নেয়। তাদের কথা শেষ হয়ে গেলে তখন সেখানকার একজন এসে বাইকে তার নাম জিজ্ঞাসা করে। তখন বাই তাকে তার নিকনেম বলে দেয়। এটা শুনতে পেয়ে চেনজু একটু জেলাস ফিল করছিল, কারণ বাই তাদেরকে তার নিকনেম বলে যারা তার খুব কাছের। এরপর বুয়ো কয়েকটা প্রদীপ নিয়ে আসে আর তাদেরকে বলে এই প্রদীপের আলো তাদের জীবনের সাথে জড়িত, যেদিন তারা মারা যাবে সেদিন এই প্রদীপও নিভে যাবে। এবার তাদের হাতের উপরে সে প্রদীপগুলো রাখা হয়। তখন চেনজু খেয়াল করে যে তার হাতের প্রদীপটি অনেক ভালোভাবে জ্বলছে, কিন্তু বাইরের হাতে থাকা প্রদীপটা অনেক হালকা হালকা জ্বলছে। তখন সে তাকে জিজ্ঞাসা করে তোমার হাতের প্রদীপ হালকা হালকা কেন জ্বলছে? তখন বাই তাকে বলে হয়তো আমি অনেক অসুস্থ তাই এরকম ভাবে জ্বলছে। এটা দেখে চেনজু একটু চিন্তিত হয়ে পড়ে। এরপর তাদের সবার সেখান থেকে চলে যাওয়ার সময় এসে যায়। তারা সবাই একে একে নিজেদের রুমে চলে যায়, কিন্তু বাই যখন সেখান থেকে যাচ্ছিল তখন মাস্টার তাকে ডাকে আর তাকে বলে তুমি ধীরে ধীরে মারা যাচ্ছ।
তখন বাই তাকে বলে আমি তো একদম ঠিক আছি এবং সুস্থ আছি। এটা শুনে সেট মাস্টার তাকে বলে তোমার তো হার্টের অসুখ আছে। তখন বাই তাকে জিজ্ঞাসা করে আপনি এটা কিভাবে জানলেন? এটা শুনে মাস্টার তাকে কিছু বলে না আর তাকে বলে তার হাতে থাকা সেই তলোয়ারটা দিতে, কিন্তু বাই তাকে দিতে চায় না। তখন মাস্টার তার শক্তি দিয়ে তাকে হালকাভাবে আঘাত করে। এটা দেখে বাই ভয় পেয়ে যায় আর তার সামনে সেই তলোয়ারটা খুলতে গেলে দেখতে পায় সেই তলোয়ারটা সহজেই খুলে গেছে। এটা দেখে তো সে অনেক অবাক হয়ে যায়। তখন মাস্টার তাকে বলে এই তলোয়ারের মালিক যে ছিলেন সে এখানকার স্টুডেন্ট ছিল। যেহেতু তুমি এই তলোয়ারটা খুলতে পেরেছো তাই আমি মনে করছি তুমি তার অনেক ঘনিষ্ঠ কেউ ছিলে। এরপর মাস্টার তাকে তার হাত এগিয়ে দিতে বলে। বাই যখন তার হাত এগিয়ে দেয় তখন মাস্টার পরীক্ষা করে তাকে জানায় তুমি একটা স্বপ্নের মাধ্যমে পীড়িত হয়েছিলে, যেটা একটা বিশাল অভিশাপ। আর যখনই তোমার এই অভিশাপ জেগে ওঠে তখন তোমার রক্ত শুকিয়ে যায় আর সেখান থেকেই তোমার হৃদয়ের সমস্যা শুরু হয়। তুমি বেশি দিন বাঁচবে না, তবে তোমার ভেতরে এমন একটা কিছু আছে যেটা তোমাকে বাঁচিয়ে রাখছে। এরপর সে একটা ঔষধ বের করে বাইয়ের হাতে দেয় আর তাকে বলে তুমি প্রতিদিন এটা খাবে, তাহলে আশা করছি তোমার অসুখ ধীরে ধীরে সেরে উঠবে। বাই সেই ঔষধটা নিয়ে নিলে এবার সে বাইকে জিজ্ঞাসা করে তুমি কি জানো তোমার বাবাকে? তখন বাই তাকে আমতা আমতা করে বলে আমি এখনো সঠিকভাবে জানি না, কিন্তু আমি যখনই জানতে পারবো আমার বাবাকে তখনই আপনাকে সাথে সাথে জানাবো। এখানে সেট মাস্টার তার কাছ থেকে মনে হচ্ছিল কিছু একটা লুকাচ্ছে, কারণ সে বাইয়ের প্রতি একটু বেশি দয়ালু। এখন বাই তাকে জিজ্ঞাসা করে আপনি কি জানেন আমার মা কিভাবে মারা গিয়েছিল? তখন সেট মাস্টার তাকে বলে আমি যেটুকু জানি তার মৃত্যুর সাথে সুরা প্যালেসের কোনো একটা সংযোগ রয়েছে। তখন বাই তাকে এটার ব্যাপারে জিজ্ঞাসা করে। এটা শুনে মাস্টার তাকে বলে সুরা প্যালেসের দানবেরা অনেক খারাপ। গত 5 বছর ধরে চারিদিকে যত দুর্ঘটনা ঘটেছে এই সব কিছুই তাদের কাজ। আমি যদি কখনো জানতে পারি তাদের মধ্যে কে জিং জোয়াংকে মেরেছে তাহলে সেই দিনই তার শেষ দিন হবে। এটা বলে সে অনেক বেশি রেগে যায়, যার কারণে তার কাছে থাকা শক্তির প্রভাব বাইয়ের উপরে গিয়ে পড়ে আর সে আঘাত পায়। এটা বুঝতে পেরে মাস্টার তাকে সরি বলে। এরপর মাস্টার তাকে আরো একটা তরবারি দেয় আর তাকে বলে যতদিন না সে ভালোভাবে তলোয়ার চালানো শিখছে ততদিন যেন সে এটা দিয়ে কাজ চালিয়ে নেয়। পরের সিনে বাই যখন চেঞ্জুর কাছে আসে তখন চেঞ্জু তো তার উপরে অনেক রাগ করেছিল, কারণ সে তার নিকনেমের কথা সবাইকে বলে দিয়েছিল। অন্য কেউ বাইকে তার নিকনেমে ডাকবে এটা সে সহ্য করতে পারছিল না আর তার অনেক রাগ উঠে যায়, যার কারণে হুট করে তার মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে। এটা দেখে বাই একটু চিন্তিত হয়ে পড়ে আর তাকে বলে তুমি এত রাগ করছো কেন? আমি তো শুধুমাত্র তাদেরকে আমার নিকনেম বলেছি যাতে তারা আমার আসল নাম জানতে না পারে। কিন্তু এরপরেও চেঞ্জু রাগ করছিল আর তাকে বলছিল একমাত্র কাছের মানুষ ছাড়া তোমাকে তোমার নিকনেম ধরে কেউ ডাকতে পারবে না। তখন বাই তাকে বলে আমি আমার ভাইকে কথা দিয়েছিলাম আমি নিজেকে রক্ষা করব, আর এখানে তো অনেক অপরিচিত লোক রয়েছে, তাই আমি আমার আসল নাম গোপন রেখে নিকনেম বলেছি। কেন তুমি কি এটা নিয়ে খুব জেলাস ফিল করছো? এটা শুনে চেঞ্জি তাকে কি বলবে এটা বুঝতে পারছিল না আর সে আবারও কাশতে শুরু করে। এটা দেখে বাই একটু চিন্তিত হয়ে পড়ে আর একটু পরে সে একটা ছোট্ট পিল বের করে চেঞ্জিকে খেতে বলে আর তাকে বলে এটা খেলে সে সুস্থ হয়ে উঠবে। কিন্তু চেঞ্জি কিছু বলছিল না দেখে সেটা সে জোর করে মুখের ভেতরে ঢুকিয়ে দেয়। এরপর সে একটা ক্যান্ডিও বের করে আর তাকে বলে এটা খেলে তোমার অনেক ভালো লাগবে, কিন্তু চেঞ্জি অন্যদিকে তাকিয়েছিল তাই বাই সেটা তার মুখের ভেতরে ঢুকিয়ে দেয়। এরপর বাই তাকে বলে এতটাও জেলাসি ফিল করা ভালো নয়, আর আমার হাজবেন্ডও তো অনেক স্মার্ট, তাই আমি অন্য কারোর দিকে কেনই বা তাকাবো। এটা শুনে চেঞ্জি মুচকি মুচকি হাসতে শুরু করে। তারা দুজন যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই তাদের বুয়োর সাথে দেখা হয়। বুয়োর সাথে এবারে একটা নতুন ছেলে ছিল, তাই বাই তাকে দেখে জিজ্ঞাসা করে এটাকে। তখন বুয়ো তার সাথে পরিচয় করিয়ে দেয় আর তারা দুজন সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু এরপরেও বাই তাদের দিকেই তাকিয়েছিল আর তাদেরকে দেখে স্মাইল করছিল। এটা দেখে চেঞ্জির অনেক হিংসা হচ্ছিল। তখন চেঞ্জি বাইকে বলে এত তাকিয়ে কোনো লাভ নেই, কারণ সে অনেক বেশি যোগ্য তোমার থেকে, সে তো তোমার দিকে তাকাবেও না, তাই স্বপ্ন দেখা ছেড়ে দাও। তখন বাই তার দিকে তাকিয়ে তাকে বলে আমার কাছে তো তার থেকে বেশি হ্যান্ডসাম তোমাকেই মনে হচ্ছে। এটা শুনে চেঞ্জু তার হাতে তলোয়ার ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে বাইয়ের মাস্টার তাকে একটা ঘরের সামনে নিয়ে আসে আর তার হাতে চাবি ধরিয়ে দিয়ে বলে আজ থেকে তুমি এখানেই থাকবে। তখন বাই মনে মনে ভাবতে শুরু করে আমার কাছে তো কোনো টাকা পয়সাও নেই, তাহলে আমি এখানে কিভাবে দিন কাটাবো। তখনই তার মাস্টার হাতে কিছু অর্থ ধরিয়ে দেয় আর তাকে বলে এটা তুমি তোমার প্রয়োজনে খরচ করবে। এটা পেয়ে সে তো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর তার মাস্টার তাকে বলে এখানে তুমি একা একাই প্র্যাকটিস করবে। পরের সিনে চেঞ্জু আর বাই দুজনে মিলে খাবার নিতে যায়। সেখানে যে মেয়েটি খাবার পরিবেশন করছিল
ছিল সে বাইকে অল্প খাবার দেয়। এটা দেখে বাইয়ের পছন্দ হয় না আর সে ওই মেয়েটির কাছ থেকে একটু বেশি খাবার চায়, কিন্তু ওই মেয়েটি অ্যাটিটিউড দেখিয়ে তাকে খাবার দিচ্ছিল না। তখন চেঞ্জু তার উপরে রেগে যায় আর তাকে সেখানে বেশি খাবার দিতে বলে, কিন্তু এরপরেও সেই মেয়েটি চুপ করে দাঁড়িয়েছিল। পাশে থাকা ছেলেটি তাদেরকে দেখে বুঝতে পারে যে এখানে একটা ঝামেলা হবে, তাই সে দ্রুত এসে বাইয়ের জন্য বেশি করে খাবার নিয়ে তাকে দেয়। বাই যখন খাবারের বাটির দিকে তাকায় তখন সে দেখতে পায় এবার তাকে অনেক বেশি খাবার দিয়ে দিয়েছে, কিন্তু চেঞ্জি সেই খাবারের বাটিটা নিয়ে তার হাতে দিয়ে দেয় আর এরপরে সে ওই মেয়েটিকে বলে তার খাবার দিতে, কিন্তু সেই মেয়েটি সেখানে চুপ করেই দাঁড়িয়েছিল। তখন পাশে থাকা ছেলেটি তার হাত থেকে খাবার নিয়ে চেঞ্জুর হাতে দিয়ে দেয়। এরপর তারা সেই খাবার নিয়ে সেখান থেকে চলে যায়। তারা সবাই মিলে খাবার টেবিলে খাবার খাচ্ছিল। তখন বাই তাদেরকে বলে সেট মাস্টার আমাকে একটি তলোয়ার গিফট করেছে। এটা শুনে চুয়ান তো অনেক বেশি জেলাস ফিল করছিল এবং একটু পরেই সে রেগে ওখান থেকে উঠে চলে যায়। তাকে দেখে বাইয়ের মন খারাপ হয়ে যায় আর সে ভাবতে শুরু করে তার কি হয়েছে, সে কেন এরকমটা করছে। তখন বুয়ো তাদেরকে বলে তোমাকে মাস্টার সেই তলোয়ার গিফট করেছে। এটা শুনে তার রাগ হয়েছে। সে এত বছর ধরে ট্রাই করছে যাতে মাস্টার তাকে তার শিষ্য বানিয়ে নিয়ে নেয়, কিন্তু তুমি আসতে না আসতেই মাস্টার তোমার প্রতি এত দয়ালু হয়ে গিয়েছে, সেজন্য হয়তো সে এরকমটা করছে। এরপর বাই তাকে জিজ্ঞাসা করে জিংজুয়ানের মৃত্যুর কারণ কি। তখন বুয়ো তাকে বলে আমরা তো শুনেছি তার মৃত্যুর কারণ সুরা প্যালেসের সাথে সম্পর্কিত। সুরা প্যালেসের নাম শুনে চেঞ্জু একটু ঘাবড়ে যায়। এরপর বুয়ো সুরা প্যালেসের ব্যাপারে বাইকে ভালোভাবে সবকিছু বলছিল আর তাকে বলছিল সেখানকার দানবেরা অনেক বেশি খারাপ আর অনেক হিংস্র। তাদের একটা ইয়াং নেতা রয়েছে যে একটা মেয়ে, সে কখনোই তার চেহারা দেখায় না আর সবসময় মাস্ক পরে থাকে। এখন বুয়ো সুরা প্যালেসের ব্যাপারে এরকম আজে বাজে কথা বলছিল দেখে চেঞ্জু একটুও সহ্য করতে পারছিল না, কারণ সেও তো সুরা প্যালেস থেকে এসেছে। তাই সে খাবার না খেয়েই সেখান থেকে উঠে চলে যায়। পরের সিনে যখন চেঞ্জি তার রুমের ভেতরে যাচ্ছিল তখন পেছন থেকে তার মাস্টার তাকে ডাকে আর সে ওখানে যে সবজিগুলো লাগিয়েছিল সেগুলো তাকে দেখায়। এরপর সে তাকে একটা তলোয়ার গিফট করে। পরের দিন তারা বসে ক্লাস করছিল, ঠিক তখনই সেখানে নতুন একজন ছাত্রী আসে আর সে চেঞ্জুকে তার নাম জিজ্ঞাসা করে। তার সাথে সে নিজেরও পরিচয় দেয়। এটা দেখে বাই একটু জেলাসি ফিল করে আর সে তার কাছে এগিয়ে আসে এবং সেই মেয়েটিকে তার নাম জানায়। তখন সেই মেয়েটি তাকে জিজ্ঞাসা করে তুমি কে? আমি তো তাকে নাম জিজ্ঞেস করেছি, তাহলে তুমি কেন উত্তর দিচ্ছ? তখন বাই চেঞ্জির দিকে তাকিয়েছিল, কারণ সে ভাবছিল হয়তো এখন চেঞ্জি তার পরিচয়টা ওই মেয়ের কাছে দিবে, কিন্তু চেঞ্জি এরকমটা কিছুই করে না আর সে চুপ করে ওখানে বসে থাকে। তখন সেই মেয়েটি বাইকে বলে তুমি তার কথার উত্তর কেন দিচ্ছ? তুমি তার কে হও? তোমাদের দুজনের মধ্যে সম্পর্ক কি? এটা শুনে বাই চুপ হয়ে যায় আর মনে মনে ভাবতে শুরু করে যদি সে চেঞ্জিকে তার স্বামী বলে পরিচয় দেয় তাহলে হয়তো চেঞ্জি রাগ করবে, তাই সে চেঞ্জিকে তার ফ্রেন্ড বলে পরিচয় দেয়। এটা শুনে চেঞ্জি তো আরো বেশি রেগে যায়। এটা দেখে বাই ভাবতে শুরু করে তার আবার কি হলো, সে এখন এত রেগে যাচ্ছে কেন। তখনই সেখানে তাদের গুরু চলে আসে আর সে তাদেরকে লেকচার দিতে শুরু করে, কিন্তু এদিকে বাই ঘুমে মাতাল হয়ে যাচ্ছিল আর সে বারবার ঘুমিয়ে পড়ছিল। লেকচার যখন প্রায় শেষের দিকে এসে গিয়েছিল তখন বাইয়ের মাস্টার খেয়াল করে সে বারবার ঘুমিয়ে পড়ছে, তাই সে ইশারা দিয়ে তাকে জেগে উঠতে বলে এবং কিছুক্ষণ পর সে ওখান থেকে চলে যায়। মাস্টার চলে যাওয়ার পর চেঞ্জও সেখান থেকে উঠে চলে যাচ্ছিল। বাই যখন এটা খেয়াল করে তখন সে পেছন থেকে তাকে টেনে ধরে আর তাকে বলে সব বন্ধুরা মিলে একসাথে খাবার খেতে যাব, তুমিও আমাদের সাথে চলো, কিন্তু চেঞ্জি তাকে নিষেধ করে দেয়। এটা শুনে বাই তাকে রিকোয়েস্ট করতে শুরু করে, তখন চেঞ্জি তাকে নিষেধ করতে পারে না। এখন বাই টেবিলে বসে বারবিকিউ বানাচ্ছিল, ঠিক তখনই সব বন্ধুরাও সেখানে চলে আসে, তাদের সাথে চুয়াও ছিল। তারা সবাই ওই বারবিকিউ নিয়ে খেতে যাচ্ছিল। তখন চুয়াও তাদেরকে বলে তুমি জানো তুমি যখন থেকে এখানে এসেছো সব মাস্টাররা তোমার পক্ষে রয়েছে, আসলে তোমার ভেতরে এমন কি আছে যে তারা সবাই তোমাকে তাদের শিষ্য হিসেবে চায়। সে রেগে আছে এটা দেখতে পেয়ে বাই তাকে নিয়ে একটা সাইডে যেতে চায় আর তার সাথে একা কথা বলতে চায়, কিন্তু সে তো বাইয়ের উপরে অনেক বেশি রেগে যায় আর তাকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। তার এসব কথা মাস্টারও শুনে ফেলে আর সে তার উপরে অনেক বেশি রেগে যায়। তখন সেও মাস্টারকে অনেক উল্টোপাল্টা কথা বলতে শুরু করে আর তাকে বলে এত বছর ধরে আমি ট্রাই করছি আপনার স্টুডেন্ট হওয়ার জন্য, কিন্তু আপনি আমাকে স্টুডেন্ট বানাচ্ছেন না। কিন্তু সে আসতে না আসতে আপনি তার ভেতরে এমন কি দেখলেন যে আপনি তাকে আপনার স্টুডেন্ট বানাতে চান? এসব কিছু শুনে মাস্টার রেগে যায় আর তাকে চড় মারতে যায়, কিন্তু সে তাকে চড় মারে না। তখন চুয়াও তাকে বলে আপনি আমাকে চড় মারতে চাইলে মারতে পারেন, কিন্তু যেটা সত্যি সেটাই আমি বলছি। তখন মাস্টার তার উপরে অনেক বেশি রেগে যায় আর তাকে বলে তুমি আমাকে অসন্তুষ্ট করেছো। এটা বলে সে ওখান থেকে চলে যায়। তখন চুয়াও কি করবে এটা বুঝতে পারছে
পারছিল না আর সে ওখানেই বসে বসে জোরে জোরে কান্না করতে শুরু করে এবং একটু পরে সে বাইয়ের উপরে রেগে যায় আর তাকে বলে এসব কিছু তোমার জন্যই হয়েছে। তখন চুয়াওয়ের বড় বোন তাকে বলে তারা যেসব ঝামেলা করছে এসব সমাধান করে নিতে। তার কথা শুনে চুয়াও এবার চুপ হয়ে যায়। তখন বাই তাকে বলে তুমি কি জানতে চাও না যে মাস্টার আমাকে এত ফেভার কেন করছে? তখন চুয়াও তাকে বলে হ্যাঁ আমি জানতে চাই, তুমি আমাকে বলো। তখন বাই তাকে বলে কারণ আমি মাস্টারের ছোট বোনের মেয়ে আর সেজন্যই তিনি আমাকে এত স্নেহ করেন। এসব কিছু শোনার পর চুয়াও এবার চুপ হয়ে যায়। তখন তারা সবাই তাকে বলে সে যেন এসব বিষয় নিয়ে আর রাগারাগি না করে এবং তাদের মধ্যে যা ঘটেছে এসব কিছু মিটমাট করে নিতে। তাদের সবার কথা শুনে চুয়ান শান্ত হয়ে যায়। এরপর সে বাইকে সরি বলে আর তাকে বলে এখন থেকে তুমি আমার বোন। এখন এখানে তাদের ঝগড়ার সমাধান তো হয়ে গেল। এরপর বাই তাকে হাত ধরে টেনে এনে টেবিলে বসায় এবং তারা সবাই একসাথে খাবার খেতে শুরু করে। খাবার খেতে খেতে বাই চেনজিকে বলে দেখো আমি কত সহজেই সবকিছু ঠিক করে ফেলেছি। এখন তারা সবাই খাবার টেবিলে বসে প্রতিযোগিতা নিয়ে আলোচনা করছিল। তারা সবাই বলছিল সামনে একটা বড় পরীক্ষা রয়েছে, তাই আমাদের সবাইকে আরো ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। তারা সবাই এসব বিষয় নিয়ে কথা বলছিল। এদিকে চেনজি সোরা প্যালেসের ব্যাপারে ভাবছিল। এদিকে তারা সবাই মিলে ড্রিঙ্কস করতে শুরু করে। ড্রিঙ্কস করতে করতে তাদের মধ্যে সিনিয়র বুও অল্পতেই মাতাল হয়ে যায়। এটা দেখে তারা সবাই হাসাহাসি করতে শুরু করে। বাই হুট করে আকাশের দিকে তাকালে দুটো তারা খসে পড়তে দেখে আর তাদের সবাইকে বলে দ্রুত তোমরা সবাই উইশ করতে শুরু করো। এখন তারা সবাই চোখ বন্ধ করে যে যার মতো একটা করে উইশ চেয়ে নেয়। তখন বাই চেনজিকে জিজ্ঞাসা করে তুমি কি উইশ করবে, কিন্তু চেনজি তাকে বলে আমার কোনো উইশ নেই। এটা শুনে বাই তাকে বলে এরকম তো হতেই পারে না, তোমার কোনো না কোনো উইশ তো আছেই, তুমি আমাকে বলো আমি সেটা পূরণ করব। তখন চেনজি মনে মনে তার অতীতের কিছু খারাপ ঘটনার কথা ভেবে বলে আমি যদি তারা হতাম তাহলে সবকিছু আলোকিত করে ফেলতাম। এটা শুনে বাই তাকে বলে কি বললে তুমি, তুমি তারা চাইছো? তখন চেনজু তাকে বলে তুমি ইচ্ছা করে আমাকে বোকা বানাতে চেয়েছিলে তাই না? এটা শুনে বাই রেগে যায় আর তাকে বলে তুমি এখানেই বসে থাকো, আমি এক্ষুনি তোমার জন্য তারাই আনছি। একটু পরে বাই আবারও ফিরে আসে আর সবার সামনে থেকে চেনজিকে হাত ধরে টেনে সেখান থেকে নিয়ে যায় এবং একটা বোতল দেখিয়ে তাকে বলে এই দেখো আমি তোমার জন্য তারা এনেছি। তারা তো অন্ধকারের মধ্যে আলো ছড়ায় আর এরাও সেম কাজই করে। সে একটা বোতলের ভেতরে করে জোনাকি পোকা ধরে এনেছিল। এটা দেখে চেনজি তো অনেক ইমোশনাল হয়ে যায়, যেন খুশিতে তার চোখ দিয়ে পানি চলে আসছিল। সে তার দেওয়া সেই গিফটটা গ্রহণ করে। তখন বাই তাকে জিজ্ঞাসা করে আমি তোমার জন্য তারা এনেছি, তুমি খুশি তো? তখন চেনজি তাকে উত্তর দেয় হ্যাঁ আমি অনেক খুশি। এখন চেনজি ধীরে ধীরে বাইয়ের দিকে এগিয়ে আসে আর তার দিকে হাত বাড়ায়। এটা দেখে বাই তো একটু ভয় পেয়ে যায়, কিন্তু চেনজি তো তার মাথায় থাকা খড়কুটোগুলো সরিয়ে দিচ্ছিল আর তাকে বলছিল আমি তো ভেবেছিলাম আমি তোমাকে মেরে ফেলবো, কিন্তু এখন আর মনে হচ্ছে না এটা কখনো সম্ভব। তার এই কথা শুনে বাই তো অনেক বেশি খুশি হয়ে যায়। একটু পরে তারা সবাই এক জায়গায় বসেছিল আর একে অপরের সাথে কথা বলছিল। তারা সবাই হালকা পাতলা নেশাগ্রস্ত ছিল। এদিকে চেনজি বাইয়ের দেওয়া সেই বোতলের দিকেই তাকিয়েছিল। তখন বাই তাকে ডাকে আর বলে আমি জানি না সামনের বছর আমি বেঁচে থাকবো কিনা এবং আমার ইচ্ছাগুলো পূরণ হবে কিনা। তার এই কথা শুনে চেনজির মন একটু খারাপ হয়ে যায়। বাই এই কথা বলতে বলতে চেনজির হাতের উপরে হাত রাখে আর সে বুঝতে পারে যে চেনজির হাত অনেক ঠান্ডা হয়ে গিয়েছে। তাই সে তার হাতের ভিতরে নিয়ে গরম হাওয়া দিতে শুরু করে। আর চেনজি তো শুধুমাত্র বাইয়ের দিকেই তাকিয়েছিল তখন আর মনে মনে ভাবছিল সে এবার বাইয়ের একটা ভালো ফ্রেন্ড হয়ে উঠবে, যে ফ্রেন্ডের মতো ফ্রেন্ড সে আর জীবনে কখনো পাবে না। পরের সিনে চেনজি যখন তার রুমে যায় তখন সেখানে ওই দুজন বার্তাবাহক আসে আর তাকে বলে আপনার কি মনে আছে আপনাকে এখানে কোন কাজের জন্য রাখা হয়েছে? তখন চেনজি তাদেরকে বলে হ্যাঁ আমার মনে আছে। এটা শুনে তারা তাকে বলে কিন্তু আমাদের তো মনে হচ্ছে না যে আপনার কোনো কিছু মনে আছে, আমাদের মনে হচ্ছে আপনি তার সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন। তখন চেনজি তাদেরকে বলে আমি তাকে ইমপ্রেস করছি কারণ যাতে আমি সহজেই সেই জেটটা তার ভেতর থেকে বের করে আনতে পারি। এটা শুনে তারা বলে ঠিক আছে তাহলে আমরাও আপনাকে এটাতে হেল্প করতে চাই। এরপর তারা তাকে বলে আপনি যদি তার ঘনিষ্ঠ হতে চান তাহলে সবার প্রথমে আপনাকে অ্যাটিটিউড কমাতে হবে এবং আপনি যে সবসময় রাগ করে থাকেন সেই রাগটা কমাতে হবে, তাহলে সে তাড়াতাড়ি আপনার প্রতি আকৃষ্ট হবে। এটা শুনে চেনজি তাদেরকে বলে আমি কি সত্যি সবসময় রেগে থাকি? তখন
তারা তাকে বলে আমাদের কথা অনুযায়ী চলুন, দেখুন খুব তাড়াতাড়ি সে আপনার প্রেমে পড়ে যাবে। এসব কিছু বলে তারা বাহিরে চলে আসে, কিন্তু বাহিরে আসার পর তারা আলোচনা করতে শুরু করে, আমার মনে হয় মাস্টার ওই মেয়ের প্রেমে পড়ে গিয়েছে, তার হাবভাব দেখে আমার সন্দেহ হচ্ছে। তখন তার সাথের আরেকজন সঙ্গী তাকে বলে, না না, এরকমটা কিছুই না, আমার মাস্টারের উপর সম্পূর্ণ ভরসা রয়েছে, সে এরকমটা কিছুই করছে না। পরের সিনে বাইয়ের মাস্টার তাকে ট্রেনিং এর জন্য নিয়ে যায়। আজকে তার ফার্স্ট ট্রেনিং ছিল। তার মাস্টার তাকে বলে, আজকে আমি তোমাকে তরোয়ারি কন্ট্রোল করা শিখাবো। এরপর সে তার শক্তি দিয়ে তরোয়ারি কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা শেখাচ্ছিল এবং বাইকেও ওটা ট্রাই করতে বলে। বাই যখন তরোয়ারিটা কন্ট্রোল করতে যায় তখন সে ওটার উপর দাঁড়ানোর একটু পরেই পড়ে যায়। তখন মাস্টার তাকে বলে, কোনো ব্যাপার না, শুরুতে এরকমটা হয়। তাই তার মাস্টার তাকে সেখানে এটা বারবার প্র্যাকটিস করতে বলে চলে যায়। তখন তার মনে পড়ে যায় সেট মাস্টার তাকে বলেছিল তার মায়ের মৃত্যুর কারণ সুরা প্যালেস, আর সে সেখানে দাঁড়িয়ে ভাবতে শুরু করে এই সুরা প্যালেসটা আসলে কি, আর সেটা দেখতেই বা কেমন। পরের সিনে সব মাস্টাররা একসাথে আলোচনা করছিল যে তারা তাদের কোন কোন শিষ্যদের নেক্সট লেভেলের জন্য পাঠাবে। তাদের সবার একটা সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলে এবার পরের সিনে দেখতে পাই চেঞ্জুকে একটা জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে আসার পর চেঞ্জু চারিদিকে বাইকে খুঁজছিল আর বলছিল সে কেন এখনো এখানে আসেনি। এটা ভাবতে ভাবতেই চেঞ্জু হঠাৎ বাইয়ের চিৎকারের আওয়াজ শুনতে পায়, আর সে ওপরের দিকে তাকালেই বুঝতে পারে যে বাই ওপর থেকে নিচে পড়ছে। তাই সে সাথে সাথে বাইকে ধরে ফেলে। এটা দেখে বাই তাকে বলে, আমি তো উপর থেকে পড়েছি, তাহলে তুমি আমাকে কিভাবে ক্যাচ করলে? এটা শুনে সে তাকে বলে, তোমাকে তো আমার ক্যাচ করতেই হবে। তখনই সেই গায়েবী আওয়াজ চেঞ্জুকে বাইয়ের মনের অবস্থা জানায়। এটা শুনে বাই সাথে সাথে চেঞ্জুর কোল থেকে নেমে যায়। এরপর চেঞ্জু তাকে বলে, আমাদের খুব দ্রুতই লিয়াংচেনে যেতে হবে এবং আমাদের সিনিয়রদের সাথে দেখা করতে হবে। তখন তারা দুইজন সেখান থেকে রওনা দেয়, আর বাইয়ের কাছে একটা ম্যাপ ছিল, সে ওইটা দেখে দেখে রাস্তা দিয়ে যাচ্ছিল। কিন্তু তখনই বাই খেয়াল করে তারা যে শহরে এসেছে এখানে কোনো লোকজন নেই, আর এই বিষয়টার ব্যাপারে সে চেঞ্জুকেও বলে। এটা শুনে চেঞ্জু তাকে সাবধান হতে বলে। একটু পরে তারা দুজন বুয়ো, চুয়াও আর চিয়াংজেনের কাছে পৌঁছে যায়। এরাই তাদের সিনিয়র। সেখানে আসার পর চেঞ্জু তাদেরকে জিজ্ঞাসা করে বুয়ো কোথায়। তখন তারা জানায় সিনিয়র ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি আমাদেরকে সকালে বলেছিল যে লিয়াংচেনে আমাদের সবার সাথে তিনি দেখা করবেন, কিন্তু তারপর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একটু পরে সেখানে একটা লোক তাদের জন্য খাবার পরিবেশন করতে আসে। তখন তারা তাকে জিজ্ঞাসা করে, আপনারা কি লম্বা করে সুন্দর দেখতে একটা ছেলেকে এখানে আসতে দেখেছেন? সে এই শহরেই এসেছিল, কিন্তু এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সেই লোকটি তাদেরকে বলে সে এরকম কাউকে দেখেনি, তবে এই শহর থেকে প্রতিদিন কোনো না কোনো মানুষ উধাও হয়ে যাচ্ছে, তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি এই বিষয়ে বাহিরে সাইনবোর্ডও টাঙানো আছে। আমরা মনে করছি এটা হয়তো কোনো ডিমনের কাজ। তারা এসব কথা বলছিল তখন বাইরের চোখ একটা ছেলের দিকে যায়। সে ওই ছেলেটাকে দেখে ভাবছিল এই ছেলেটাকে তার চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু সেই ছেলেটার সাথে সে আগে কখনো পরিচিত হয়নি। কিছুক্ষণ পরে সেখানে আরো দুজন যুবক চলে আসে, আর তারা বাইকে দেখে ফ্লার্ট করতে শুরু করে। এটা দেখে তো চেঞ্জি অনেক রেগে যায়, আর সে তাদেরকে ওখান থেকে ভালোভাবে চলে যেতে বলে। কিন্তু এরপরেও তারা দুজন সেখান থেকে যাচ্ছিল না এবং আজে বাজে কথা বলছিল। তখন চেঞ্জি তার পাওয়ার দেখিয়ে তাদেরকে ভয় দেখায়, আর তারা সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পর বাই চেঞ্জিকে বলে, তারা আমার সাথে ফ্লার্ট করছিল দেখে তোমার কি রাগ হচ্ছে? তখন চেঞ্জি তাকে বলে, না, আমার রাগ হচ্ছে না, আমার শুধু তাদেরকে মেরে ফেলতে ইচ্ছা করছে। এরপর সে মনে মনে ভাবতে শুরু করে, তারা তোমার দিকে এভাবে তাকানোর সাহস কিভাবে পেল? এখন চুয়াও আর তার বোন তারা দুজন মিলে এই শহরেরই একটা ভিলাতে যাওয়ার কথা বলছিল। তারা বলছিল সেখানে গেলে হয়তো এই শহরে কি হচ্ছে সেটা তারা জানতে পারবে। তাই সে আর তার বোন ওই ভিলাতে যাবে, আর বাই আর চেঞ্জু এই শহরে থেকেই সবকিছু খোঁজ করবে। তারা দুজন সেখানে গেলে হয়তো তাদের ভাই বুয়োর খোঁজও পেয়ে যাবে। তাই তারা দুই বোন সেখান থেকে যাওয়ার আগে বাই আর চেঞ্জুকে বলে রাত্রেবেলা তারা সবাই আবার এখানেই দেখা করবে। এরপর তারা হোটেলের ম্যানেজারকে জিজ্ঞাসা করলে জানতে পারে এই হোটেলে মাত্র 2টা রুমই খালি আছে। চুয়াও তো তার বোনের সাথে রুম শেয়ার করবে। এরপর সে চেঞ্জুকে জিজ্ঞাসা করলে চেঞ্জু বাইয়ের দিকে তাকায়। তখন বাই তাকে বলে, তুমি আমার দিকে এইভাবে কেন তাকাচ্ছ? এখানে রুম খালি নেই, এটা কি আমার ভুল নাকি আমি জাদু দিয়ে এসব করেছি? এর মানে তাদের দুজনকে এখন একটা রুম শেয়ার করতে হবে। যাই হোক, এবার তারা দুইজন বেরিয়ে পড়ে ওই ভিলাতে যাওয়ার জন্য, এবং চেঞ্জু আর বাই এই শহরেই থাকে সবকিছু ভালোভাবে
ভালোভাবে খোঁজ খবর নেওয়ার জন্য। পরের সিনে রাত হয়ে যায় আর তাদের দুজনকে একসাথে হাঁটাহাঁটি করতে দেখি। এখানে বাই চেঞ্জুকে বলছিল, আমরা তো পুরো শহরের রাস্তাঘাট অলিগলি সবকিছু খুঁজে দেখেছি, কিন্তু এই শহরটা খুবই ঠান্ডা আর কোনো লোকজন নেই। আমার মনে হচ্ছে এই শহরটা একদম ডিমনে জর্জরিত। তখন চেঞ্জু তাকে বলে, আমরা তো সারাদিন এই শহরে ঘুরলাম কিন্তু কোনো ডিমনের দেখা পাইনি। এটা শুনেই বাই তাকে বলে, আমার মনে হচ্ছে এটা ওই সুরা প্যালেসের কাজ। সুরা প্যালেসের ডিমনরাই এসব কিছু করছে। এটা শুনে চেঞ্জির একটু রাগ হয় আর সে বাইকে বলে, আমিও তো সুরা প্যালেস থেকে এসেছি, তাহলে কি তুমি আমার ব্যাপারে মাস্টারদেরকে বলে দিবে আর আমাকে শাস্তি দিবে? তখন বাই তাকে বলে, না আমি এরকমটা করব না। তখন চেঞ্জি তাকে জিজ্ঞাসা করে, কেন কেন তুমি এরকমটা করবে না? এটা শুনে বাই তাকে বলে, মানুষের জন্ম একটা খারাপ জায়গায় হতেই পারে, কিন্তু একটা মানুষ কখনো জন্ম থেকে খারাপ হয় না। তুমি যদি সুরা প্যালেস থেকেই এসে থাকো তাহলে তুমি এখন একটা ভালো জীবন বেছে নিয়েছো। তখন চেঞ্জি বাইকে বলে, তোমার কি ভয় লাগছে না আমি এই সমাজ এবং তোমার জন্য বিপজ্জনকও হতে পারি? তখন বাই তাকে বলে, তুমি কঠোর পরিশ্রম করে এই শহরে এসেছো আর এই শহরে প্রবেশ করার পরেই এই শহরের নেতা তোমাকে অ্যাপ্রুভ করেছে। আমি একজন নিম্নমানের শিষ্য, তাই আমি এই ব্যাপারে হস্তক্ষেপ করতে পারি না। তুমি যদি সবার জন্য বিপজ্জনক হতে তাহলে তো তুমি এখানে আসতে পারতে না। এরপর চেঞ্জি কিছু একটা অনুভব করে আর বাইয়ের হাত ধরে এক সাইডে টেনে নিয়ে যায় এবং তাকে বলে, তুমি আমার হাতে একটা কামড় দাও। এটা শুনে বাই তো একটু অবাক হয়ে যায়। তখন চেঞ্জি তাকে বলে, অবাক হওয়ার কিছু নেই, আমার মনে হচ্ছে আজকে রাতে কিছু একটা হতে চলেছে, তাই আমি চাই তুমি আমার রক্ত পান করো, যাতে করে কিছু হলে তুমি অসুস্থ হয়ে না পড়ো। এটা শুনে বাই একটু খুশি হয়ে যায় আর তাকে বলে, তুমি আমাকে নিয়ে দেখছি অনেক বেশি চিন্তিত, তুমি দিন দিন আমার প্রতি এত কেয়ারিং কিভাবে হয়ে যাচ্ছ? এটা শুনে চেঞ্জি তাকে কম কথা বলতে বলে এবং তার হাত এগিয়ে দেয়। তখন বাই তার হাতে কামড় দিয়ে রক্তপান করতে শুরু করে। এরপর বাই চেঞ্জুকে ধন্যবাদ জানায় আর তাকে একটি স্টোন দেয়। এই স্টোন দিয়ে তারা একে অপরের সাথে যোগাযোগ রাখতে পারবে। সে যখন এই শহরে প্রবেশ করছিল তখন মাস্টার তাকে এটা দেয়। এই স্টোনটা সবার কাছেই আছে যাতে তারা একে অপরের সাথে যোগাযোগ রাখতে পারে। তখন চেঞ্জু এটা নিতে অস্বীকার জানায় আর তাকে বলে, তুমি আমাকে এটা কেন দিচ্ছ তাহলে? এটা তো সবার কাছেই আছে। এটা শুনে বাই তাকে বলে, আমি এটা কখনোই কাউকে গিফট করিনি, এটা শুধুমাত্র তোমার জন্য। ঠিক আছে, তুমি যদি এটা নিতে না চাও তাহলে আমি তোমাকে অনেক টাকা দিব। টাকার কথা শুনে চেঞ্জির মনে পড়ে যায় সে যখন মাতাল ছিল তখনও সে তাকে টাকা দিতে চাইছিল আর তার ব্যাপারে ভাবছিল। এটা ভেবে চেঞ্জির মন একটু গলে যাচ্ছিল আর সেই গায়েবী আওয়াজ বাইকে বলে দিচ্ছিল যে চেঞ্জির মন ধীরে ধীরে নরম হচ্ছে। এটা শুনে বাই তো চেঞ্জির আরো প্রশংসা করতে শুরু করে আর তাকে বলে, আমি তোমার অনেক কেয়ার করি। এটা শুনে চেঞ্জির মন নরম হয়ে যায় আর সেই স্টোনটা তার হাত থেকে নিতে নিতে তাকে বলে, ঠিক আছে, যদিও এটা নেওয়ার আমার কোনো ইচ্ছা নেই কিন্তু তারপরেও আমি নিলাম। পরের সিনে বাই যখন তার রুমে ফিরে যাচ্ছিল তখনই তাকে ওই ছেলেটা কিডন্যাপ করে নেয় যে দুপুরের দিকে রেস্টুরেন্টে তার সাথে ফ্লার্ট করছিল। এটা আবার চেঞ্জির বার্তাবাহক দেখে ফেলে আর তাকে বাঁচানোর জন্য ছুটে যায়, কিন্তু সে ব্যর্থ হয়ে যায়। এখন এই ছেলেটি বাইকে রুমের ভেতরে নিয়ে যায় আর তাকে বলে, তোমার সঙ্গী আমাকে আঘাত করেছে আর আমার একটা চোখ নষ্ট করে দিয়েছে, তার প্রতিশোধ তো আমাকে নিতেই হবে। এটা শুনে বাই বুঝতে পারে এই ছেলেটা বাইয়ের সাথে খারাপ আচরণ করার পরে চেঞ্জি তাকে শিক্ষা দিয়েছে। এখন চেঞ্জির বার্তাবাহক দ্রুত তার কাছে ছুটে যায়। তার এই অবস্থা দেখে তারা তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। তখন সে তাকে জানায় বাইকে একজন কিডন্যাপ করে নিয়ে গেছে আর সে তাকে বাঁচাতে পারেনি। অন্যদিকে ওই ছেলেটি চেঞ্জির জামা কাপড় টেনে খুলে ফেলছিল। তখন চেঞ্জি রেগে গিয়ে তাকে একটা জোরে লাথি মারে আর সে ওখানেই উল্টে পড়ে যায় এবং সে বাইয়ের উপরে আরো বেশি রেগে যায়, যার কারণে এখন সে একটা ছুরি নিয়ে বাইকে মারতে আসে। ঠিক তখনই পেছন থেকে চেঞ্জি চলে আসে আর সেই ছেলেটাকে আঘাত করে ফেলে দেয়। এই সবকিছুর জন্য বাই অনেক ভয় পেয়ে গিয়েছিল আর চেঞ্জিকে দেখে সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জানলে যে আমি এখানে আছি? তখন চেঞ্জি তাকে বলে, আমাকে একটা কাক খবর দিয়েছে। তখন চেঞ্জি তাকে বলে, তোমার একটা পোষা কাকও রয়েছে? চেঞ্জির তো এইসব কিছু দেখে অনেক খারাপ লাগছিল। তখন সে বাইয়ের গালটা জোরে টেনে ধরে বলে, তুমি তো এখনই মারা যাচ্ছিলে, তুমি কি সেটা জানো? গাল টেনে ধরার কারণে বাই ব্যথা পাচ্ছিল আর সে চেঞ্জিকে বারবার ছেড়ে দিতে বলছিল, কিন্তু চেঞ্জি তারপরেও তার গাল ছেড়ে দিচ্ছিল না। তাই বাই এবার রেগে যায় আর তার কলার ধরে তাকে বলে, আমি কিন্তু তোমার নিঃশ্বাস বন্ধ করে দিব। এটা দেখে চেঞ্জি এবার বাইয়ের হাত নিয়ে গিয়ে তার গলায় রাখে আর তাকে বলে, নিঃশ্বাস বন্ধ করতে হলে এখানে চাপ দিতে হয়। তারা এসব নিয়ে কথা বলছিল তখন ওই ছেলেটা সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু চেঞ্জি এটা বুঝতে পেরে তাকে লাথি মেরে আটকে দেয়। তখনই তার কাছ থেকে একটা থলে পড়ে যায় আর বাই ওটা দেখতে পেয়ে হাতে তুলে নেয়। এটা দেখে সে বুঝতে পারে এটা তাদের সিনিয়র ভাই বুয়ের থলে। এই বিষয়টা সে চেঞ্জুকে জানালে চেঞ্জু তখন ওই ছেলেটিকে আরো মারধর করে আর তাকে জিজ্ঞাসা করে সে ওটা কোথায় পেল। সে ছেলেটিও প্রথমে বলতে চাইছিল না, কিন্তু পরে মার খাওয়ার ভয়ে সে তাকে বলে
থলে দেয়, এই থলেটা সে এখান থেকে 10 মাইল দূরে কুড়িয়ে পেয়েছে। এখন 10 মাইল দূরের কথা শুনে বাইয়ের মনে পড়ে যায় যে এখান থেকে 10 মাইল দূরে তো সেই ভিলাটি রয়েছে, যে ভিলায় চুয়াও আর তার বোন গিয়েছে। এটা শোনার পর তারা দুজন এক মুহূর্ত দেরি না করে সেখানে চলে যায়। সেখানে যাওয়ার পর দরজা ধাক্কালে একটা লোক তাদেরকে দরজা খুলে দেয়। তখন বাই তাকে বুয়োর ব্যাপারে জিজ্ঞাসা করে। সে ছেলেটি যখন বুয়োর নাম শোনে আর তারা কোথা থেকে এসেছে এটা জানতে পারে, তখন সে তাড়াহুড়ো করে দরজা বন্ধ করে দেয় আর তাদেরকে বলে সে এসবের ব্যাপারে কিছুই জানে না। এখন দরজা তো সেই ছেলেটি বন্ধ করে দিয়েছিল, তাই তারা দুজন ভেতরে কিভাবে প্রবেশ করবে। তার সাথে সেই ছেলেটির কথাবার্তা শুনে বাইয়ের তো সন্দেহ হতে শুরু করে। তখন চেঞ্জি তাকে বলে তুমি আমার সাথে এসো। এরপর তারা দুজন সেই ভিলার ভেতরে ঢোকার জন্য গোপন রাস্তা খুঁজছিল। তখন বাইয়ের সন্দেহ হয় কেউ তাদের পিছু নিয়েছে। একটু পরে বাই একটা গোপন রাস্তাও খুঁজে পেয়ে যায় আর তারা দুজন মিলে একটা গুহার ভেতরে ঢুকে যায়। সেই অন্ধকার গুহার ভেতরে যাওয়ার পর চেঞ্জি একটু দুর্বল হয়ে যায়, কারণ তার মনে পড়ে যায় ছোটবেলায় এই জায়গাতেই তাকে অত্যাচার করা হয়েছিল এবং বন্দি করে রাখা হয়েছিল। ভেতরে এসে বাই যখন ভালোভাবে দেখে তখন সে দেখতে পায় শহরের সব গায়েব হয়ে যাওয়া মানুষ এখানেই বন্দি রয়েছে। এদিকে চেঞ্জি তো অনেক বেশি ভয় পাচ্ছিল আর সে ভয়ে বাইয়ের হাত চেপে ধরে। তখন বাইয়ের মনে পড়ে যায় ছোটবেলায় চেঞ্জিকে এরকম একটা জায়গাতেই বন্দি করে রাখা হয়েছিল আর সেখানেও এরকমই একটা লোহার খাঁচা ছিল। তখন তার মনে পড়ে যায় হয়তোবা সেই জায়গাটা এটাই ছিল। তখনই বাই একটা প্রহরীকে দেখতে পায় আর সে চেঞ্জিকে নিয়ে লুকিয়ে পড়ে। এরপর সে চেঞ্জিকে বলে তুমি এখানেই থাকো, আমি ভেতরে গিয়ে দেখছি। কিন্তু চেঞ্জি তাকে একা ছেড়ে যেতে নিষেধ করে। তখন বাইও বুঝতে পারে যে সে ভয় পাচ্ছে, তাই সে তাকে ছেড়ে যায় না আর তার হাতটা আবারও চেপে ধরে। এরপর বাই চেঞ্জিকে বলে এখানে তো সবাইকে দেখলাম, কিন্তু সিনিয়র ভাই বুয়ো আর তার 2 বোনকে দেখলাম না। চেঞ্জি যেহেতু এই জায়গাটা ভালোভাবে চিনতো, তাই সে বাইকে নিয়ে অন্ধকূপের আরো গভীরে চলে যায় এবং তারা দুজন সেই স্থানে পৌঁছে যায় যেখানে বুয়ো আর তার 2 বোনকে বন্দি করে রাখা হয়েছে। এখন বুয়ো তাদেরকে বলে তারা যেন খুব দ্রুতই মাস্টারদের খবর পাঠায় আর তাদেরকে এখান থেকে মুক্ত করে। এটা শুনে বাই সেই শিকলটা খুলতেই যাচ্ছিল, তখন চুয়াও তাকে নিষেধ করে আর তাকে বলে তুমি যদি এই শিকলে হাত দাও তাহলে তুমি গলে যাবে। এটা কোনো সাধারণ শিকল নয়, তাই এটার সাথে যে কোনো কিছু ঠেকলেই সেটা আগুনের লাভা হয়ে গলে যায়। এখন চেঞ্জির ভেতরে তো অনেক আধ্যাত্মিক শক্তি ছিল, তাই সে একটুও ভয় না পেয়ে সেই শিকলে লাগানো সিলগুলো টেনে টেনে খুলে ফেলে। এটা করতে গিয়ে তার হাত দিয়ে রক্ত বের হয়ে যায় আর সে আহত হয়ে পড়ে, যেটা দেখে বাই সাথে সাথে তার হাতে মেডিসিন লাগিয়ে দেয়। মুক্ত হয়ে যাওয়ার পর বুয়ো তাদের সবাইকে বলে অন্যান্য যে মানুষগুলো এখানে আটকে রয়েছে তাদেরকে এখনই মুক্ত করতে হবে। যদি আমরা তাদেরকে আজকেই উদ্ধার না করি তাহলে হয়তো ভবিষ্যতে আর কখনোই সুযোগ পাবো না। এটা বলে তারা দুজন চলে যায় ওই মানুষদের মুক্ত করতে। এরপর যখন চেঞ্জি আর বাই সেখান থেকে যাচ্ছিল তখনই চেঞ্জি একটা আওয়াজ শুনতে পায়। সেই আওয়াজটি তাকে বলছিল বহু বছর পরে তোমার সাথে দেখা, এখন তো তুমি অনেক বড় হয়ে গিয়েছো। এটা শুনে চেঞ্জি অনেক ঘাবড়ে যায় আর সে ঘামতে শুরু করে। বাই এটা বুঝতে পারে। তখন চেঞ্জি বাইকে জিজ্ঞাসা করে তুমি কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? তখন বাই তাকে জানায় না তো, আমি তো কোনো আওয়াজ শুনতে পাইনি। এখন চেঞ্জি ঘেমে যাচ্ছিল দেখে বাই তার ঘাম মুছে দিচ্ছিল আর তাকে জিজ্ঞাসা করছিল তোমার কি হয়েছে, কিন্তু চেঞ্জি তাকে এই ব্যাপারে কিছুই বলে না। এরপর বাই তার হাতে ওই রুমাল ধরিয়ে দিয়ে তাদেরকে দেখার জন্য সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পর বাইয়ের দাও সেই রুমালটি নাকে নিয়ে গন্ধ শুকছিল। তখনই এটা বুয়ো দেখে ফেলে আর তাকে বলে তুমি কি পাগল নাকি? এটা শুনে চেঞ্জি তাকে চুপ করতে বলে। ঠিক তখনই তারা সবাই আবার সেখানে ফিরে আসে আর তাদেরকে জানায় সেই মানুষগুলোকে তারা মুক্ত করে দিয়েছে, এখন তাদেরকে এখান থেকে বের করে নিয়ে যেতে হবে। তখন বাই তাদেরকে বলে ঠিক আছে, তাহলে তোমরা সবাই এই দিকটা সামলাও, আমি ওই অসহায় মানুষদেরকে এই ভিলা থেকে বাহিরে বের করে দিয়ে আসি। এরপর বাই সেই অসহায় মানুষজনকে সেখান থেকে বাহিরে বের করে দিয়ে আসে আর একা ফিরে আসার সময় তার চেঞ্জির কথা মনে পড়ে আর সে ভাবতে শুরু করে চেঞ্জি এখন কোথায় আছে। আর তার মনে পড়ে যায় চেঞ্জির কাগজের তৈরি সেই পাখির কথা। তখন সে ওই পাখিটি বের করে তাকে বলে সে যেন তাকে চেঞ্জির কাছে নিয়ে যায়। অন্যদিকে চেঞ্জি সেই বুড়ো লোকটিকে খুঁজে পায় এবং তার সাথে লড়াই করতে শুরু করে। চেঞ্জি তাকে বলে এত বছর পর আমি তোমাকে খুঁজে পেয়েছি, আজকে আমি তোমাকে ছাড়বো না, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। তখন সেই বুড়ো লোকটি তাকে বলে তোমার মা সুরা প্যালেসের একজন কুমারী মেয়ে ছিল। একদিন সবাই জানতে পারে যে তোমার মধ্যে অদ্ভুত কিছু শক্তি রয়েছে, যার কারণে শত্রুরা তোমাকে মারতে চেয়েছিল আর অমরত্ব লাভ করতে চেয়েছিল, কিন্তু আমি তোমাকে রক্ষা করেছি। কিন্তু এখন আমি বুঝতে পারছি না যে তুমি আমাকে এত ঘৃণা
ঘৃণা কেন করো? তোমার শরীরের রক্ত অসংখ্য মানুষকে বাঁচিয়েছে। সেই মানুষগুলো তোমাকে শ্রদ্ধা করে, তোমাকে পূজা করে এবং তোমাকে অনেক ভালোবাসে। এসব কিছু শোনার পরেও চেনজি অনেক উত্তেজিত হয়ে পড়ে আর সে তার কোনো কথাই বিশ্বাস করতে চায় না। চেনজি এতটাই বেশি রেগে গিয়েছিল যে তার রূপ পরিবর্তন হয়ে যায়। তার এই রূপ দেখে ওই বৃদ্ধ লোকটি অনেক খুশি হয়ে যায় আর তাকে বলে, তুমি তো অমর, তাই তুমি কখনোই মরবে না, কিন্তু তোমার সাথে ওই মেয়েটি, সে তো অমর নয়। এর মানে সে বাইয়ের কথা বলছিল। তখন চেনজি ওই লোকের গলা চেপে ধরে আর তাকে বলে, তুমি কি বলতে চাইছো? তখন সেই লোকটি তাকে বলে, তুমি নিজের ক্ষত সারাতে পারো এটার ব্যাপারে তো সেই মেয়েটি জানে, কিন্তু তুমি যে একটা ডেভিল এটা কি সে জানে? তোমার এই রূপ যদি সে জানতে পারে তাহলে কি হবে? আমি জানি আমি এক সময় তোমাকে লোহার খাঁচার ভেতরে কুকুরের মতো বন্দি করে রেখেছি আর প্রতিনিয়ত তোমাকে আঘাত করেছি, তোমাকে টুকরো টুকরো করেছি, কিন্তু এরপরেও তুমি আপনা আপনি ঠিক হয়ে গেছো। তোমার কাছে যে অমরত্বটা আছে এটা দেখার পরে কি কারোর লোভ হবে না সেটা নেওয়ার জন্য? তুমি কি ভাবছো এটা জানার পরে তোমাকে এত সহজেই কি কেউ যেতে দিত? কিন্তু গত 7 বছর ধরে আমি তোমাকে রক্ষা করে এসেছি। আমি যদি তোমাকে রক্ষা না করতাম তাহলে কাল্টিভেশন ওয়ার্ল্ডের মানুষেরা তোমাকে জীবিতই গিলে খেয়ে ফেলতো। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যাদের ভেতরে অমরত্ব পাওয়ার লোভ নেই। এমনকি তুমি যাকে ভালোবাসো সেই মেয়েটির মধ্যেও রয়েছে। তার এই সকল কথা চেনজি মেনে নিতে পারছিল না আর তার অনেক কষ্ট হচ্ছিল। ঠিক তখনই সেখানে বাই চলে আসে আর সেই লোকটির উপর রেগে তাকে বলতে শুরু করে, আপনাকে কে বলেছে যে সবাই অমরত্ব পেতে চায়? আপনি তাকে বারবার আঘাত করেছেন আর ভেবেছেন তার হয়তো কোনো কষ্টই হয় না, কিন্তু আমার মতে সেও কষ্ট পায়, তার ভেতরেও অনুভূতি রয়েছে। আমার মতে সে এই দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ। এরপর বাই চেনজির দিকে তাকায় আর তাকে বলে, তুমি মোটেও ডেভিল নও। এটা শুনে চেনজি ইমোশনাল হয়ে যায় আর সে তার দিকে তাকিয়ে কান্না করতে শুরু করে। তখন সেই বৃদ্ধ লোকটি বাইকে বলে, তুমি কি অমরত্বের লোভী নও? তুমি কি বেঁচে থাকতে চাও না? তখন বাই তাকে বলে সে অমরত্ব চায় না। তখন সে বৃদ্ধ লোকটি তাকে বলে, হ্যাঁ, এরকম কথা অমরত্বের জগতের লোকেরাও বলেছিল, কিন্তু পরে তারা বুঝতে পারলো জীবনের মূল্য কতটা। আর আমি জানি তুমিও একদিন এটা বুঝতে পারবে আর অমরত্বের পিছনে দৌড়াবে। এটা শুনে বাই চেনজিকে জিজ্ঞাসা করে, তুমি কি ওই লোকটিকে বিশ্বাস করো নাকি আমাকে? তখন চেনজি তার দিকে ভালোভাবে তাকায় আর তার হাত ধরে তাকে বলে, তোমাকে। এটা শুনে বাই তাকে বলে, ঠিক আছে, তাহলে তুমি কিছু কথা জেনে রাখো। আমি তোমাকে ভয় পাই না আর তোমাকে ঘৃণাও করি না, আর এই যে অমরত্ব এটা নিয়েও ভাবি না। আমি শুধু তোমাকে ভালোবাসি। তুমি কি বুঝতে পেরেছো? যদি বুঝতে পেরে থাকো তাহলে আমি যে কথাগুলো বললাম সেগুলো আবার রিপিট করো। তখন স্যাং সে কথাগুলো তাকে আবার বলে আর সে ইমোশনাল হয়ে যায়। তখন বাই তাকে দাঁড় করায় আর তাকে বলে, তুমি যদি আমার কথা বুঝতে পেরে থাকো তাহলে এখন থেকে তুমি শুধু আমার কথাই শুনবে এবং আমি ছাড়া অন্য কোনো মানুষের কথায় কান দেবে না এবং তাদেরকে বিশ্বাসও করবে না। তখন চেনজি তাকে বলে, ঠিক আছে। এরপর চেনজি ওই লোকের দিকে তাকিয়ে বলে, আমি তাকে মেরে ফেলতে চাই এবং তাকে কঠিন শাস্তি দিতে চাই। এটা শুনে বাইও তার সাথে সম্মতি জানায় আর তাকে বলে, ঠিক আছে, তুমি তাকে মেরে ফেলো, তাকে শাস্তি দাও। আসলে এভাবে চিৎকার করে চেনজি তার মনের রাগ বের করছিল। এরপর সে বাইকে বলে, তুমি আমাকে শিখিয়েছো কিভাবে নিজের মনের অনুভূতি প্রকাশ করতে হয়, কিভাবে নিজের কষ্টগুলোকে প্রকাশ করে সেই কষ্ট কমিয়ে ফেলতে হয়। তখন বাই তার মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করে। তখন চেনজি মনে মনে ভাবে, দীর্ঘ 13 বছর অন্ধকার জীবন কাটানোর পর ফাইনালি আমি আলো ফিরে পেয়েছি, আমাকে কেউ ভালোবাসে। এখন এটা ভেবে সে বাইকে জড়িয়ে ধরে আর দেখতে দেখতে সে আবারও আগের রূপে ফিরে আসে। এদিকে আবারও সেই গায়েবী আওয়াজ তাকে বলে, এখন চেনজির মনের অবস্থা অনেক ভালো আর সে ওইটা রেটিং করে। এরপর সে চেনজিকে বলে, তুমি আরো একটু অপেক্ষা করো, সিস্টেমের যে সমস্যাগুলো ছিল সেগুলো ঠিক করা হচ্ছে। একটু পরে সেই গায়েবী আওয়াজ তাকে জানায় সিস্টেমের সব রকম সমস্যার সমাধান করা হয়ে গেছে। এর মানে চেনজির মনে বাইকে নিয়ে যে অবিশ্বাস, ঘৃণা আর চিন্তা ভাবনা ছিল সেগুলো দূর হয়ে গেছে আর এখন চেনজি বাইকে অনেক বিশ্বাস করে। এখন তাদের মধ্যে যে সমস্যা ছিল সেটার সমাধান তো হয়ে গেছে। এরপর চেনজি সেই লোকটিকে মেরে ফেলে। এরপর তারা দুজন সেখান থেকে চলে যাচ্ছিল। তখন চেনজি বাইকে জিজ্ঞাসা করে, কিংজো শহরে যখন সেই দানব আমাদের দুজনকে একসাথে বন্দি করেছিল তখন তুমি আমার স্বপ্নের ভেতরে এসে আমার অতীত সম্পর্কে সবকিছু দেখে ফেলেছো, তাই না? তখন বাই তাকে বলে, অতীতে আমাদের সম্পর্ক অনেক খারাপ ছিল, তাই আমি না জানার ভান করেছিলাম, যেটা আমাদের দুজনের জন্যই ভালো ছিল। তখন চেনজু বাইয়ের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে শুরু করে, সেদিন ওইটা আমার জন্য কোনো স্বপ্ন ছিল না, বরং সেদিন আকাশ থেকে আমার জন্য একটা পরী পাঠানো হয়েছিল যে আমার জীবনের সব দুঃখ কষ্ট মুছে দিতে এসেছে। এরপর বাই তাকে প্রশ্ন করে সে ওই অন্ধকার গুহা থেকে নিজেকে কিভাবে মুক্ত করেছিল। এটা জিজ্ঞাসা করে সে আবার একটু ঘাবড়েও যায় আর
বাই চেঞ্জুকে জিজ্ঞাসা করে সে ওই অন্ধকার গুহা থেকে কিভাবে পালিয়েছিল। তখন চেঞ্জু তাকে জানায় সে 10 বছরের বেশি সময় ধরে সেখানে বন্দী ছিল আর অত্যাচার সহ্য করতে করতে সে অতিষ্ঠ হয়ে উঠেছিল এবং একদিন সুযোগ বুঝে সে তার হাত থেকে ছুরি কেড়ে নেয় এবং তাকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। এসব কথা শেষ করে চেঞ্জি বাইকে একটা চুরি পরিয়ে দেয় আর তাকে জানায় এটা তার মায়ের শেষ স্মৃতি। পরের সিনে তারা দুজন আবারও সেই গুহাতে ফিরে আসে। সেখানে আসার পর দেখতে পাই চিয়াও আঘাত পেয়েছে আর তার বোন তার শক্তি দিয়ে তাকে ঠিক করছে। তারা আসার সাথে সাথে বুয়ো তাদেরকে জিজ্ঞাসা করে তোমাদের কিছু হয়নি তো, তোমরা কি আহত হয়েছো? তখন তারা তাকে জানায় তাদের কোনো কিছুই হয়নি, তারা নিরাপদে ফিরে এসেছে। তখন বুয়ো তাদেরকে বলে চেইন যদি আমাদেরকে আজকে সাহায্য করার জন্য এখানে না আসতো তাহলে হয়তো আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেত। চেইনকে দেখেই বাইয়ের মনে পড়ে যায় যে তারা যখন খাবার খাচ্ছিল তখন সে ওখানে চেইনকে দেখেছে আর এই বিষয়টা সে তাদেরকে বলে। তখন চেইন তাদেরকে বলে হ্যাঁ আমিও আপনাদের দেখেছি, কিন্তু কিছু সমস্যা থাকার কারণে আমি আপনাদের সাথে কথা বলিনি। তারা কথা বলছিল তখনই সেখানে সেট মাস্টার চলে আসে। সেট মাস্টারকে দেখে চুয়াও তার কাছে দৌড়ে এগিয়ে যায়, কিন্তু সে তাকে পাত্তা না দিয়ে বাইকে জিজ্ঞাসা করে সে কেমন আছে, তার কোনো ক্ষতি হয়েছে কিনা। এটা দেখে চুয়াওয়ের মন আবারও খারাপ হয়ে যায় আর বাই একটু অবাক হয়ে মাস্টারকে বলে আপনার তো চুয়াওয়ের জন্য চিন্তা হওয়া উচিত। কিন্তু মাস্টার তার দিকে তাকায় না আর সবাইকে বলে তারা সবাই ঠিক আছে কিনা। এটা দেখে চুয়াওয়ের মন খারাপ হয়ে যায় আর সে ওখান থেকে চলে যায়। এটা দেখে বুয়োর একটু মন খারাপ হয় আর সে মাস্টারকে বোঝায় তার সাথে এরকম ব্যবহার করা মাস্টারের একদমই উচিত হয়নি। পরের সিনে চেইন আর মাস্টার দুজন মিলে সেই বুড়ো লোকের কাছে যায়। সেখানে গিয়ে দেখতে পায় সে অলরেডি মারা গিয়েছে। তখন মাস্টার তাকে জিজ্ঞাসা করে একটু আগে এখানে কারা ছিল। তখন সেই ছেলেটি তাদেরকে বলে একটু আগে এখানে বাই আর চেঞ্জি ছিল, হয়তো তারাই তাকে পরাজিত করেছে। এরপর সেট মাস্টার তার শরীরের ভেতর খুঁজলে একটা স্টোন খুঁজে পায় যেটা ছিল 10,000 অমর জোটের টোকেন। এটা পাওয়ার পর মাস্টার স্যাংকে নিষেধ করে যাতে সে এই বিষয়ে কাউকে কিছু না বলে। অন্যদিকে চুয়াওকে দেখি সে অনেক বেশি রেগেছিল এবং তার বোন তাকে বোঝাচ্ছিল। তখন চুয়াও তাকে বলে সে বাইয়ের উপরে একদমই রাগ করে নেই, কারণ এই সব দোষ তার বাবার। এটা শুনে বাই এসে চুয়াওকে জড়িয়ে ধরে আর তাকে বলে আমি জানতাম তুমি খুব ভালো। এরপর বাই তার অল্প কিছু প্রশংসা করে। তখন বুয়ো তাদেরকে বলে তাদেরকে দ্রুত ফিরে যেতে হবে, কারণ সব প্রতিযোগী এবং মাস্টারদের নিয়ে একটা সমাবেশ আয়োজন করা হয়েছে। পরের দিন তারা সবাই মিলে সেই সমাবেশে চলে যায় যেখানে আজকে তাদের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সেখানে গিয়ে বাইরে দাঁড়িয়েই তারা সবাই আলোচনা করছিল। বাই জানতে পারে এই সমাবেশে তার ভাইও এসেছে। এটা জেনে সে তো অনেক বেশি খুশি হয়ে যায়। তাদের এসব কথা উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিকো নামের একটি মেয়ে শুনছিল। এদিকে চেঞ্চু বাইকে জিজ্ঞাসা করে সে একটু কেনাকাটা করতে যাচ্ছে, তাই যদি তার কিছু খেতে ইচ্ছা হয় অথবা কিছু প্রয়োজন হয় তাকে জানাতে। তখন বাই তাকে খুশি হয়ে কি খাবে সেটা জানায়। এটা শুনে চেঞ্জি বাজারের দিকে চলে যায়। অন্যদিকে বিকো তো তাদেরকে দেখছিল আর মনে মনে ভাবছিল বাই আর চেঞ্জু দুইজন দুই প্রান্তের মানুষ, তাই তাদেরকে আলাদা হতেই হবে। তখনই বাই বিকোকে দেখতে পায় আর তাদেরকে জিজ্ঞাসা করে উনি কে। তখন বুয়ো তার পরিচয় তার কাছে দেয়। পরের সিনে চেঞ্জিকে দেখি সে তার দুজন বার্তাবাহককে ডাকে আর তাদেরকে বলে সমাবেশের পরে আমি চিরকালের মতো সুরা প্যালেস ছেড়ে দিব। আমি বাইকে ভালোবাসি আর তার সাথে সারা জীবন থাকতে চাই। এটা শুনে তারা দুজন তো অনেক অবাক হয়ে যায় আর তারা দুজন চেঞ্জুকে বোঝানোর অনেক চেষ্টা করে। সে চেঞ্জুকে বলে যদি আপনি সুরা প্যালেস একেবারে ত্যাগ করতে চান তাহলে একটাই রাস্তা খোলা আছে, সেটা হলো মৃত্যু। মৃত্যু ছাড়া কেউ কখনো সুরা প্যালেস ত্যাগ করতে পারেনি। আপনি তার প্রেমে মগ্ন হয়ে গেছেন, তাই আপনাকে এখন কিছু বুঝিয়ে লাভ নেই। এরপর চেঞ্জু তাদেরকে জিজ্ঞাসা করে বাইয়ের শরীরে তো একটা জেডের টুকরো রয়েছে, কিন্তু বাকি জেডগুলোর টুকরো কাদের শরীরে আছে বা কাদের কাছে আছে। তখন তারা তাকে জানায় এই জেডের অনেকগুলো টুকরো, সেই সব টুকরোগুলো যারা অমর তাদের কাছেই রয়েছে। আমি শুনেছি আজকের সমাবেশে নাগ রাক্ষস আসবে আর তার ভেতরেও একটা জেডের টুকরো রয়েছে। এছাড়াও আমাদের রাজাও সেখানে অংশগ্রহণ করবে। পরের সিনে বুয়ো আর বাই একসাথে কথা বলছিল। বুয়ো বাইকে জিজ্ঞাসা করে আমরা সবাই তো রেডি হয়ে গিয়েছি, কিন্তু চেঞ্জুকে এখনো দেখতে পাচ্ছি না, সে কোথায় আছে। তারা এসব নিয়ে কথা বলছিল, ঠিক তখনই সেখানে চেঞ্জু চলে আসে। চেঞ্জুকে দেখে তো বাই অনেক অবাক হয়ে যায়, কারণ চেঞ্জু বাইয়ের মতো ম্যাচিং করে পোশাক পরেছিল। এটা দেখে বুয়ো তো একটু অবাক হয়ে যায় আর তাদেরকে জিজ্ঞাসা করে তোমাদের মধ্যে আসলে সম্পর্কটা কি। আসলে বুয়ো এখনো জানে না যে তারা স্বামী স্ত্রী। তখন বাই তাকে উত্তর দেয় যে তারা দুজন স্বামী স্ত্রী। এটা জেনে তো বুয়ো একটু অবাক হয় যে সে এতদিনও এই বিষয়টা জানে না। যাই হোক, এখন তারা সবাই বাহিরে চলে আসে। সেখানে আসার পর বাইয়ের সাথে তার ভাইয়ের অনেক দিন পর দেখা হয়। সেখানে তাদের মধ্যে ভালো মন্দ কথা হতে শুরু করে। ঠিক তখনই চেঞ্জু বাইয়ের ভাইকে গিয়ে জড়িয়ে ধরে। এটা দেখে তো তাদের কাজের মেয়ে এবং তার ভাই দুইজনই অবাক হয়ে যায়। তখন বাইয়ের দাসী তাকে বলে আপনাকে পটানোর জন্য সে আপনার মতো ড্রেস পরেছে
আর বাইয়ের দাসী আবারও চেঞ্জুকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। তখন বাই এটা দেখে রেগে যায় আর তাকে বলে, তোমাকে না আমি আগেও বারণ করেছি তার সাথে এরকম আচরণ করবে না। এবার চেঞ্জু বাইয়ের ভাইকে বলে, আমি বাইকে নিয়ে অনেক সিরিয়াস আর আমি তার সারা জীবন যত্ন নিব, আমি তাকে অনেক ভালোবাসি, তাই আপনারা যা চান আমি বাইয়ের জন্য তাই করব। এটা শুনে বাইয়ের ভাইয়ের মন গলে যায় আর সে তাদেরকে বলে, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা যদি একসাথে সুখে থাকতে পারো তাহলে আমার কোনো আপত্তি নেই। এখন কথা শেষে তারা সবাই বসে একসাথে খাবার খেতে শুরু করে। সেখানে তারা একে অপরের সাথে কথা বলতে থাকে, কিন্তু চেনজির স্যাংয়ের কথা শুনে একটু মন খারাপ হয় আর সে খাবার রেখে সেখান থেকে উঠে বারান্দায় চলে যায়। তাকে দেখে বাইও সেখান থেকে উঠে চলে যায়। সেখানে আসার পর বাই চেনজিকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। তখন চেনজি তাকে বলে, আমি জানি তোমার ভাই এখন স্বাভাবিক হয়েছে, কিন্তু এখনো তোমার ভাই আমাকে পছন্দ করে না। তখন বাই তাকে বলে, এটা তো আজকে নতুন নয়, এটা অনেক আগে থেকেই তুমি জানো, এই বিষয় নিয়ে তুমি মন খারাপ করো না, ধীরে ধীরে এই সব কিছু ঠিক হয়ে যাবে। এরপরে বাই চেনজির মন ভালো করার জন্য তাকে জড়িয়ে ধরে এবং তার ভালোবাসা প্রকাশ করে। তখনই সেখানে রোমান্টিক কিছু মুহূর্ত তৈরি হয় এবং বাই চেনজির গালে কিস করে। তখন চেনজিও তার দিকে তাকায়। এরপরে চেনজি নিজেকে আটকে রাখতে পারে না আর তারা দুজনই দুজনকে কিস করতে শুরু করে। পরের সিনে তারা দুজন বিশ্রাম করতে যাচ্ছিল। তখনই সেখানে সেট মাস্টার চলে আসে আর তাদেরকে বলে, তোমরা এখনো বিশ্রাম করতে যাওনি? তখন বাই তাকে বলে, আমরা যাচ্ছিলাম, কিন্তু আপনার কি আমাকে কিছু বলার আছে? তখন সেট মাস্টার চেনজুকে চোখ দিয়ে ইশারা করলে চেনজু সেখান থেকে চলে যায়। এরপর বাই তাকে বলে, চুয়াও আপনার মেয়ে, তাই তার সাথে আপনার এরকম ব্যবহার করা একদমই উচিত নয়। তখন মাস্টার তাকে বলে, চুয়াও আমার মেয়ে নয়। এটা শুনে বাই তো একটু অবাক হয়ে যায়। তখন সেট মাস্টার তাকে বলে, যখন আমার ইউ এর সাথে বিয়ে হয় তখন সে অলরেডি প্রেগনেন্ট ছিল, আমি শুধুমাত্র তাদের সম্মান রক্ষা করার জন্য তাকে বিয়ে করেছিলাম এবং সে যখন বাচ্চা প্রসব করে তখন আমি তাকে কথা দিয়েছিলাম যে আমি তার মেয়ের খেয়াল রাখবো। তখন বাই তার উপরে একটু রাগ করে আর তাকে বলে, আপনি তো তাহলে তার মাকে কথা দিয়েছিলেন আপনি তাকে ভালো রাখবেন, কিন্তু আপনি তার সাথে যেরকম ব্যবহার করেন এটা তো ঠিক নয়। এরপর বাই তাকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে আর চুয়াও এর মায়ের ব্যাপারেও সে তাকে উল্টোপাল্টা বলে। তখন মাস্টার তাকে জানায় চুয়াও এর মাকে চুয়াও এর নিজের বাবাই হত্যা করেছে। মাস্টার যখন বাইকে এসব কথা বলছিল তখন সে বুঝতে পারে যে তাদের কথা কেউ আড়াল থেকে শুনছে, সেজন্য বাই মাস্টারকে নিয়ে কথা বলার জন্য অন্য কোথাও চলে যায়। তখন আমরা দেখতে পাই তাদের কথা আড়াল থেকে বিকো শুনছিল আর সে বলছিল সে এত বছর ধরে শুধু এই মুহূর্তগুলোর জন্যই অপেক্ষা করছিল যে তারা সবাই কিভাবে ধ্বংস হবে। অন্যদিকে মাস্টার আর বাইকে দেখি সেখানে তারা এই সব বিষয় নিয়ে আলোচনা করছিল এবং বাই তার মায়ের মৃত্যুর কথা নিয়েও আলোচনা করে। তারা যাদেরকে সন্দেহ করেছে তাদের খোঁজ নেওয়ার জন্য মাস্টার অনুষ্ঠান শেষ হওয়ার পর বাহিরে রওনা দিবে বলে তাকে জানায়। তখন বাই তাকে বলে, ঠিক আছে আমি আপনার খবরের জন্য অপেক্ষা করব। এটা বলেই যখন বাই সেখান থেকে চলে যাচ্ছিল তখন মাস্টার তাকে ডেকে বলে সে তার বাবা। তখন বাই এটা বিশ্বাস করে না আর তাকে বলে, আমি যে আপনার মেয়ে এটা আপনি কিভাবে বুঝলেন? তখন মাস্টার তাকে বলে, তুমি যখন এই শহরে প্রবেশ করেছিলে তখন থেকে আমি সন্দেহ করতাম তুমি আমার মেয়ে। এরপরে আমি খোঁজ খবর নেওয়ার জন্য তুমি যে শহরে বড় হয়েছো সেখানে যাই। সেখানে গিয়ে ভালোভাবে খোঁজ খবর নেওয়ার পর আমি জানতে পারি তুমিই আমার মেয়ে। এখন বাবাকে খুঁজে পেয়ে বাইয়ের মন তো অনেক বেশি ভালো হয়ে যায়। এরপর বাই কথায় কথায় তার বাবাকে বলে দেয় যে চেনজি তার স্বামী। পরের সিনে তাদের সবাইকে এক জায়গায় আসতে দেখি। তাদের মধ্যে এই বৃদ্ধটি ছিল 10,000 অমর জোটের নেতা। এদিকে চেনজি আর বাই তো তাদের নিজেদের মধ্যে এসব কিছু নিয়ে আলোচনা করেই যাচ্ছিল আর বিকো তাদেরকে এক নজরে দেখছিল। তখনই বিকো চেনজিকে বলে ওঠে, ছোট্ট চেনজি, অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। সে মনে মনে চেনজিকে যা বলছিল চেনজি সেটা শুনতে পাচ্ছিল, যার কারণে চেনজি চারিদিকে তাকায়। তখন সে বুঝতে পারে এই কথাটা বিকোই তাকে বলছে, তাই সে তার দিকে তাকিয়ে থাকে এবং তাকে দেখেই চিনতে পারে যে এটাই আসলে তাদের মাস্টার, মানে সুরা প্যালেসের রানী। এরপর তারা দুজন মনে মনে কথা বলতে শুরু করে। তাদের কথা সেখানে অন্য কেউ শুনতে পাচ্ছিল না, শুধু তারা দুজনই দুজনের কথা শুনতে পাচ্ছিল। এখন তাদের সমাবেশ শুরু হয়ে যায় এবং সেখানে অন্য আরেকটা দুনিয়ার দরজা খুলে দেওয়া হয়। সেখানে প্রতিযোগীদের একে একে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু সবার শেষে যখন চেনজুকে পাঠানো হচ্ছিল তখন বিকো এমন একটা জাদু করে যার কারণে মাস্টার বুঝতে পারে যে সিস্টেমে কোনো কিছু সমস্যা রয়েছে। এটা শুনে তাদের নেতা বলে সব খেলোয়াড়দেরকে ফিরিয়ে আনা হোক, কারণ সুরা প্যালেসের একজন তাদের সাথে ওই দুনিয়াতে প্রবেশ করেছে। এখন আমরা স্টুডেন্টদের দেখি তারা এই দুনিয়াতে আসার পরে আলাদা আলাদাভাবে বিভক্ত হয়ে যায়। চেনজু আর বাই একদিকে চলে যায়। সেদিকে যাওয়ার পর চেনজু বাইকে বলে, তুমি এখানে আমার জন্য অপেক্ষা করো, আমি আশেপাশে খোঁজ খবর নিয়ে আসছি যে এখানে কোনো জীব অথবা রাক্ষস রয়েছে কিনা। আর সে মনে মনে ভাবতে থাকে এই প্রতিযোগিতা জিতে গেলে সে বাইকে সব সত্যি কথা বলে দিবে এবং এরপরে তাদেরকে আর কেউ আলাদাও করতে পারবে না।
কিছুক্ষণ পরে চেনজির সাথে একটা নাগিনীর দেখা হয় আর তাদের দুজনার ভালোই লড়াই হচ্ছিল। তখনই সেখানে বাই পৌঁছে যায়। সেই নাগিনী বাইকে দেখতে পেয়ে তার উপরে আক্রমণ করে। চেনজি এটা বুঝতে পেরে সাথে সাথে তাকে রক্ষা করে এবং বাইয়ের উপরে আসা আঘাত সে নিজের উপরে নিয়ে নেয়। এরপর চেনজি আরো বেশি রেগে যায় আর তার উপরে আক্রমণ করতে শুরু করে। তখনই সেখানে আরো একজন চলে আসে এবং চেনজির সাথে সেও তাকে আক্রমণ করতে শুরু করে। তুমি এখানে কি করছো? তখন সে তাকে বলে তুমি মরেছো কিনা সেটাই দেখতে এসেছি। তারা দুজন মিলে নাগরানীকে আক্রমণ করলে নাগরানী আবার অনেক বেশি রেগে যায় আর সে অনেকগুলো সাপ ছেড়ে দেয় বাইকে মারার জন্য। এটা দেখে চেনজি বাইকে বাঁচানোর জন্য নিজের হাত কেটে সেই রক্ত মাটিতে ফেলে, যেটা দেখে ওই সাপগুলো ফিরে আসে আর তার রক্ত খেতে শুরু করে। এরপর চেনজি তাদের সবাইকে মেরে ফেলে আর নাগরানীকেও আহত করে ফেলে আর তার কাছে সেই কুনশান জেডের বাকি অংশ চায়। তখন সে বাধ্য হয়ে তাকে সেই অংশটা দিয়ে দেয়। এরপর চেনজি তাকে মারতেই যাচ্ছিল, তখন সে তাকে বলে আমি তোমার মায়ের ব্যাপারে সবকিছু জানি, তুমি যদি আমাকে না মারো তাহলে আমি সব তথ্য তোমাকে দিব। কিন্তু চেনজি এই বিষয়ে বিশ্বাস করতে চাইছিল না। তখন সে তার মায়ের ব্যাপারে তাকে বলে আর তাকে বলে তোমার শরীর এবং রক্ত যে কোনো ক্ষত নিরাময় করতে পারে, এটা যে কোনো ওষুধ বা জাদুর চেয়েও বেশি ভালো কাজ করে। তোমার মায়ের মৃত্যুর পেছনে অমরত্ব জগতের লোকেদের হাত রয়েছে। তোমার মা তোমাকে যখন রেখে পালিয়ে যায় এরপরেই তাকে মেরে ফেলা হয়। তুমি ইতোমধ্যেই 10,000 অমর জোটের নেতার সাথে দেখা করেছো। তুমি খেয়াল করে দেখেছো অবশ্যই তার 2 পা এখন অচল। তোমার মাই তাকে পঙ্গু করে দিয়েছে। তখন চেনজি তাকে জিজ্ঞাসা করে তুমি এই কুষাণ জেট কোথায় পেলে? তখন সেই সাপ তাকে বলে তখন আমি ছোট সাপ ছিলাম। তোমার মা সেই অমরত্ব জগতের নেতার সাথে লড়াই করার পরে আহত হয়ে পড়ে আর তার শরীর থেকে এই জেট খসে পড়ে আর আমি সেটা কুড়িয়ে নেই। এরপর চেনজি তাকে জিজ্ঞাসা করে সেদিন তার মায়ের সাথে কে কে ছিল? তখন সে তাকে জানায় বিকো ছিল। এটা শুনেই তো সে অবাক হয়ে যায়। অন্যদিকে সেই ছেলেটিকে দেখি সে নীলভূত ছিল। সে বাইয়ের কাছে গিয়ে তাকে বলে চেনজি একটা হৃদয়হীন খারাপ মানুষ। সে অসংখ্য মানুষকে হত্যা করেছে এবং অসংখ্য মানুষের জীবন নষ্ট করেছে। তার এসব কথা শুনে বাই রেগে যায় আর তাকে বলে সে হৃদয়হীন এটা হতেই পারে না। যদি তার হৃদয় না থাকে তাহলে আমি আমার হৃদয় তাকে দিয়ে দিব এবং সে যদি খারাপ মানুষ হয়ে থাকে তাহলে আমি তার পাশে থাকবো এবং তাকে ভালো করে তুলবো। তার হয়ে আমি প্রতিবাদ করব এবং তার সকল খারাপ আমি নিয়ে নেব আর আমার ভিতরে যত ভালো কিছু আছে তাকে দিয়ে দিব। এই সব কিছু পাশে থেকে চেনজি শুনছিল। এটা শুনে সে তো বাইয়ের প্রতি আরো নরম হয়ে যায় এবং বাইকে জড়িয়ে ধরে। এটা দেখে নীলভূতের তো অনেক রাগ হয় আর সে চেনজিকে বলে সুরাহল ত্যাগ করার শাস্তি তুমি অবশ্যই পাবে। এটা বলে সে ওখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পর বাই চেনজিকে একটা ওষুধ খাইয়ে দেয় যাতে তার শরীরে যে আঘাতগুলো লেগেছে সেগুলো দ্রুত সেরে যায়। এরপর চেনজি তাকে বিকের ব্যাপারে হালকা কিছু তথ্য বলে। রাত হয়ে গেলে তারা দুজনে একটা গাছের নিচে বসেছিল এবং এসব বিষয়ে আলোচনা করছিল। তখন চেনজি তাকে বলে আমাকে 3 দিন সময় দাও, এই 3 দিনের মধ্যে আমি সুরাহল ত্যাগ করব। তখন বাই তাকে বলে আমিও 3 দিনের মধ্যে আমার পুরো শহর ছেড়ে দিব এবং আমরা দুজন মিলে এই পুরো দুনিয়া ঘুরে বেড়াবো। বাইয়ের এই কথাগুলো শুনে চেনজি তার উপরে মুগ্ধ হয়ে যায় আর সে তাকে কিস করে দেয়। তখন সেই গায়েবী আত্মা বাইকে বলে তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাবে, তাই নিজেকে প্রস্তুত করো। এটা শুনে বাই কান্না করতে শুরু করে। তখন চেনজি তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। বাই তাকে বলে আমার হৃদয়ে ব্যথা করছে। এটা শুনে চেনজি তো আবার তাকে রক্ত দিতে যাচ্ছিল কিন্তু বাই তাকে আটকায় আর তাকে বলে আমি চেষ্টা করতে চাই। এরপর সে চেনজিকে ওই বইটির কথা বলে যেটা তার ভাই তাকে দিয়েছিল এবং এই ড্রামার প্রথম দিকে চেনজি বাইয়ের কাছ থেকে যে বইটা পেয়েছিল এবং তাকে অশ্লীল বলেছিল। এটা শুনে চেনজি বুঝে যায় যে বাই কি চাচ্ছে। পরের দিন চেনজি কুনশান জেড নিয়ে সুরাহলে যায়। সেখানে গিয়ে সে বিকোকে ওই কুনশান জেড দেয়। এটা দেখে বিকো তাকে বলে আমি তো তোমাকে বলেছিলাম বাইয়ের শরীরের ভেতরে যে জেড রয়েছে সেটি নিয়ে আসতে, তুমি এটা কেন নিয়ে এসেছো? তখন চেনজি তাকে বলে এগুলো তো সেই কুনশান জেডেরই টুকরো, তাহলে তো এগুলো একই, পার্থক্য কি আছে? এরপর সে তাকে জানায় সে এই প্রাসাদ সারা জীবনের জন্য ছেড়ে দিতে চায় কারণ সে বাইকে অনেক ভালোবাসে আর সে তার সাথেই থাকতে চায়। এটা শুনে বিকো হাসতে শুরু করে আর তাকে বলে তুমি একটা মানুষের প্রেমে পড়েছো। তুমি এটা ভালোভাবেই জানো যে তাদের আর আমাদের বংশের মধ্যে একটা বিশাল বড় শত্রুতা রয়েছে, কিন্তু এখন তুমি এই সব কিছুর ঊর্ধ্বে চলে যাচ্ছ। তুমি জানো কি এই সুরাহল ত্যাগ করার নিয়ম কি? এটা বলার সাথে সাথে চেনজি বুঝে যায় তার কি করতে হবে। তাই সে তার পোশাক খুলে ফেলে এবং বারবার নত হতে হতে সে বিকের কাছে যায়। সেখানে যাওয়ার পর
সে ছুরি দিয়ে আঘাত করে তার হৃদয় বের করে তাকে দিয়ে দেয়। তখন বিকে তাকে বলে তোমার মাও এই একই কাজ করেছিল, কিন্তু শেষমেশ সে যেই বন্ধুর জন্য এটা করেছিল সে তাকে ধোকা দিয়েছিল। কিন্তু চেনজি তাকে বলে আমার মাকে সে ধোকা দেয়নি, সে দুর্বল ছিল তাই আমার মাকে রক্ষা করতে পারেনি। এটা শুনে বিকে তাকে বলে তুমি কি আমাকে বিশ্বাস করো না? তখন চেনজি মনে মনে ভাবে আমি শুধু বাইকে বিশ্বাস করি। এরপর সে কথা না বাড়িয়ে আহত অবস্থায় সেখান থেকে চলে যায়। যখন সে জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিল তখন দূরে সেট মাস্টার এবং অন্য আরেকজনকে লড়াই করতে দেখে। তাদের মধ্যে লড়াই হচ্ছিল কারণ এই লোকটির কারণে সেট মাস্টারের ছোট বোন মারা গিয়েছিল, তার মানে এই লোকটি তার বোনকে মেরে ফেলেছিল। তাদের সব রকম কথা চেনজি দূর থেকে শুনতে পায় আর সে বুঝতে পারে যে এই লোকটি তার মাকে মেরে ফেলেছে, যার কারণে সে ওই লোকটিকে চাকু মেরে দেয়। তখন সেই লোকটি মাস্টারকে বলে দেখুন আমি একা রাক্ষস নই, চেনজিও একটা রাক্ষস। এটা শুনে মাস্টার তাকে বলে সে রাক্ষস হলেও তোমার মতো খারাপ নয়। তখন সেই লোকটি উল্টোপাল্টা কথা বলছিল, যার কারণে চেনজি অনেক বেশি রেগে যায় আর সে আবারও তার সেই রাক্ষস রূপে ফিরে আসে। এটা দেখে তো তারা ভয় পেয়ে যায় আর সেই লোকটিও বলে দেখুন সে নাকি খারাপ রাক্ষস নয়, অথচ তার এই রূপ আপনি দেখুন। তখনই সেখানে বাকি মাস্টাররা চলে আসে আর তারা এসে তাদেরকে আটকায়। এখন অন্য মাস্টারেরা সেট মাস্টারকে বলে সে যে তোমার বোনকে মেরেছে এরকম কোনো প্রমাণ কি তোমার কাছে আছে? তখন সেট মাস্টার তাদেরকে এরকম কোনো প্রমাণ দেখাতে পারে না, কিন্তু চেনজির মাথায় তো অনেক রাগ ছিল, তাই সে বলে আমি শুধু এতটুকুই জানি সে আমার মাকে খুন করেছে আর সেজন্য আমি তাকে 1000 বার খুন করতে পারি। তখন অন্য মাস্টারেরা বলে ইনি আমাদের সবার সিনিয়র, তাই সিনিয়র মাস্টারকে আঘাত করার সাহস কিভাবে পেলেন? এইসব মাস্টার মিলে সেট মাস্টারকেই দোষ দিচ্ছিল। তখন সেট মাস্টার চুপ করে থাকে। সিনিয়র মাস্টার তাদেরকে বলে চেনজু তার পরিচয় গোপন করেছে এবং আমাদের মধ্যে ছিল এতদিন। তার আসল পরিচয় হলো সে একটা ডেভিল এবং সে আমাদের সিনিয়র মাস্টারকে আহত করেছে। সে যা করেছে এটা ক্ষমার অযোগ্য, তাই এখনই তাকে কারাগারে বন্দি করো। তখনই সেখানে বাই চলে আসে আর সে চেনজির এরকম অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়ে। কিন্তু চেনজি তাদের উপরে অনেক বেশি রেগে যায় আর তাদেরকে বলে একজন অপরাধীকে আপনারা রক্ষা করছেন অথচ তাকে শাস্তি না দিয়ে আমাকে শাস্তি দিচ্ছেন, এটা আপনাদের কেমন বিচার? শুধুমাত্র প্রমাণের অভাবে সে এভাবে বেঁচে যেতে পারে না। কিন্তু সিনিয়র মাস্টার এসব কিছু শুনেও কান দেয় না আর তাকে বলে আমার মনে হয় বাইয়ের সাথে তোমার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তোমরা দুইজন সব সময় একসাথে থাকো, এর মানে বাই শুরু থেকেই সবকিছু জানতো, তাই তাকেও কারাগারে বন্দি করা হোক। এটা শুনে চেনজু তাদেরকে বলে না এরকম কিছুই নয়, সে এ ব্যাপারে কিছুই জানতো না, সব দোষ আমার, বরং আমি বাইকে ভালোবাসতাম তাই আমি সব সময় তার সাথে থাকতাম, যদি কাউকে শাস্তি দেওয়ার হয় তাহলে আপনি আমাকে দিন। এটা শুনে বাই তো কান্না করতে শুরু করে কারণ চেনজিকে এখন বন্দি করে ফেলা হবে। এখানে একটা বিষয় ক্লিয়ার করা যাক, আসলে চেনজির মা ছিল সেট মাস্টারের ছোট বোন। পরবর্তীতে সে সুরা প্যালেসে যোগদান করে এবং সেখানে যাওয়ার পরে সে চেনজিকে জন্ম দেয় এবং বিভিন্ন রকম চক্রান্তের শিকার হয় আর তাকে মেরে ফেলা হয়। পরের সিনে সেট মাস্টার আর তাদের সিনিয়র মাস্টার একসাথে কথা বলছিল, কিন্তু সেট মাস্টার তার সব কথা শুনে হতাশ হয়, সেজন্য রাত্রেবেলা নির্জনে সেট মাস্টার ওই সিনিয়র মাস্টারকে মেরে ফেলে। তখন সেখানে বাই চলে আসে। বাইকে দেখে তার বাবা তাকে বলে সে তোমার মাস্টার ছিল তাই তুমি তাকে ভালোভাবে বিদায় দাও। এরপর সেট মাস্টার বাইকে নিয়ে যায় চেনজিকে মুক্ত করার জন্য। কারাগারের ভেতরে বাইয়ের সাথে সিনিয়র ভাই বোনদের দেখা হয়। তখন বাই তাদেরকে বলে তোমরা যে আমাকে হেল্প করতে এসেছো এর জন্য তো তোমরাও বিপদে পড়বে, যদি তোমাদেরকেও বন্দি করে দেয় তাহলে কি হবে? তখন তারা তাকে বলে তুমি ভয় পেও না, আমাদের সিনিয়র মাস্টার যেটা করেছে সেটা ভুল, তিনি যা চাইছেন সেটা আমাদের শহরের জন্য ক্ষতি, আমাদের কাছে সবকিছুর প্রমাণ রয়েছে এখন, তাই ভোর হলেই আমরা এসব বিষয় ফাঁস করে দেব, তুমি আমাদেরকে নিয়ে একদমই চিন্তা করো না। তাদের সাথে কথা বলা শেষ হয়ে গেলে বাই চলে যায় চেনজির কাছে আর তাকে কারাগার থেকে মুক্ত করে বাহিরে নিয়ে আসে। সেখানে আসার পর চেনজি সবাইকে দেখতে পায়। তখন বাই তাকে বলে সেট মাস্টার আর সিনিয়ররা সবাই মিলে তাকে জেলখানা থেকে বের করতে সাহায্য করেছে। এটা শুনে বাই তাদেরকে ধন্যবাদ জানায় এবং সে বাইকে বলে তুমি যে এত বড় সাহসী কাজ করেছো তোমার কি একটুও ভয় পাইনি? তোমার যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো? তখন বাই তাকে জানায় তার একটুও ভয় করেনি। এরপর চেনজি তাকে বলে তুমি কি তাহলে এখন থেকে সারা জীবনের জন্য আমার সাথেই থাকবে? এটা শুনে বাই তাকে কোনো প্রশ্নের উত্তর দেয় না এবং সিনিয়ররা তাদেরকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর বাই তাকে বলে চলো আমরা বাড়ি ফিরে যাই। তারা দুইজন বাড়ি ফিরে যেতে যেতে কথা বলছিল। চেনজি তাকে বলছিল আমরা আবারও বিয়ে করব এবং আমাদের 2টা সন্তান হবে। এটা শুনে বাই তাকে বলে তুমি যা বলবে তাই হবে, কিন্তু চেনজি তার চেহারার দিকে তাকিয়ে তাকে বলছিল আমার মনে
মনে হচ্ছে তুমি কোনো বিষয় নিয়ে চিন্তিত রয়েছো, তোমার কি হয়েছে? তখন বাইতাকে বলে তেমন কিছুই না, আমার মায়ের কথা মনে পড়ছে। তারা কথা বলতে বলতে তাদের স্বপ্নের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। আর এখানেই আজকের এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, আমার এই ড্রামাগুলি আপনাদের কাছে কেমন লাগে তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং এরকম আরো ড্রামা পেতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায়, কথা হবে অন্য কোনো ভিডিওতে।